ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। তো আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসে প্রথমে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি গ্র্যান্ড ব্যাংকার পক্ষ থেকে। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমি আছি এবং আমার সাথে আছেন নাজমুল সাকিব ভাই। তো আমরা দুইজন আজকে আপনাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা কন্ডাক্ট করব। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাই যে কি কি টপিকস আমরা আসলে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে কভার করব। দেন এলাবোরেটলি আপনাদের জন্য একটা সেশন থাকবে যেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। সো আমি মাইসেলফ এইচ এম এনায়েতুর রহমান বলছি। আর আমার সাথে আছেন নাজমুল সাকিব ভাই। ভাইয়া একটু পরে নিজে ইন্ট্রো দিবেন। সো আজকের সেশনে আসলে কি কি থাকবে? ফার্স্ট সেশনটা আমরা দেখবো যে ওভারভিউ অফ জিআরই এক্সাম। জিআরই এক্সামটা কেমন হয়? এবং সেখানে আসলে কত টাকা খরচ পড়ে, এক্সামে কি কি মডিউল থাকে, সেই মডিউলগুলো কিভাবে কতগুলো ভাগে বিভক্ত, এভরিথিং। অ্যান্ড সেকেন্ড সেশনে থাকবে হচ্ছে আমাদের যে কোর্সটা আপনাদের জন্য অফার করেছি, এই কোর্সটা আসলে কেমন, সেই কোর্সটার ফিচারগুলো কি কি, প্লাস হচ্ছে এই কোর্সে কি কি থাকবে, ক্লাস কি কি পাবে, এগুলো নিয়ে আমরা একটু ডিসক্রাইব করব। লাস্ট যে থার্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস অফার করছি সেগুলো নিয়ে কথা বলবো। এন্ড ফাইনালি আরো একটা সেশন থাকবে যেখানে আমরা হচ্ছে কিছু কিউ&এ রাখবো। আপনারা কিছু কোশ্চেন করতে পারবেন, আমরা সেগুলো ফ্রিলি আপনাদেরকে আনসার করবো। সো ফার্স্ট যে সেকশনটা, সেই সেকশন হচ্ছে জিআরই এক্সাম নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু যাই, লেটস সি জিআরই এক্সামটা কেমন হয়। হোয়াট ইজ জিআরই? জিআরই অ্যাকচুয়ালি এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম কন্ডাক্টেড বাই এডুকেশনাল টেস্টিং সার্ভিস। আপনারা জানেন যেটাকে ইটিএস নামে আমরা পরিচিত, ইটিএস নামে আমরা চিনি। অ্যান্ড এই এক্সামটার জন্য যে পরিমাণ টাকা আমাদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হয় সেটা 205 থেকে $215 মধ্যে আহ, হয়ে যায়। তো এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কিছু কিছু দেশে একটু কম, কিছু কিছু দেশে একটু বেশি। তো সব মিলিয়ে আসলে $205 মতো হয়ে যায়। তো এটা পরীক্ষাটা অ্যারাউন্ড হচ্ছে 4 আওয়ার্স এর মতো, 4+ আওয়ার্স এর মতো এরকম। তো একটা যেহেতু লম্বা সময়ের পরীক্ষা এবং এটা একটা কম্পিটিটিভ এক্সাম, তো আমরা আন্ডারগ্রেডে অনেকেই 4 ঘন্টার পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম, হয়তো বা 3 ঘন্টার এক্সাম তো আমরা সচরাচর দিয়েই আসছি। বাট এই 3 ঘন্টা আর এই 4 ঘন্টা এক্সামের মধ্যে, আর এখানে আমরা জিআরই যে এক্সামটা দিচ্ছি, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। লাইক ওইখানে আমরা যে 4 ঘন্টা অথবা 3 ঘন্টা এক্সামগুলো দিতাম সেগুলো হতো রিটেন। তো রিটেন এক্সামে যেটা হয়, আমাদের প্রেশারটা আসলে অতটা থাকে না। লাস্ট 30 মিনিটস অথবা 1 আওয়ারে আমাদের একটু প্রেশার চলে আসে। আগে আমরা শুরুতে একটু রিল্যাক্সলি লিখে দিতাম, যেহেতু এটা লেখালেখির ব্যাপার, তো ধীরে সুস্থে লেখা যায়। তো আপনি আপনার ইনস্ট্যান্টলি পরীক্ষার হলে আপনার স্ট্র্যাটেজিটা সেট করতে পারেন। বাট এটা যেহেতু 4 আওয়ার্সের এক্সাম এবং এটা কম্পিটিটিভ এক্সাম, সবগুলো হচ্ছে আপনার এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। শুরুতে আপনাকে 1 আওয়ারের একটা এডাব্লিউ সেকশন দেওয়া হবে যেখানে আমরা একটু রিটেন পার্টটা থাকবে। সো সেখানে আপনাকে দুটো সেশন, দুটা রাইটিংস লিখতে হবে। তো বাকি যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলোতে পুরোটাই এমসিকিউ। এন্ড আপনারা জানেন যে এমসিকিউ এক্সামগুলো আসলে ট্রিমেন্ডাস একটা প্রেশার দেয়। আচ্ছা, আমাদের সাথে আরো একজন একটু জয়েন করবেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি ভাইকে। আপাতত তাবাসসুম আপু, ওয়েলকাম। আমরা শুরু করেছিলাম, আহ, আপনারা আমার সাথে থাকুন। তো এই জন্য বলছি যে এই 4 আওয়ার্স এক্সামে ট্রেমেন্ডাস একটা প্রেশার কাজ করে। সো আপনার আগে থেকে একটু নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। এগুলো নিয়ে আমরা ডিটেল আরো আলোচনা করছি। তো আপনি যখন এক্সামের রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 260 একটা বেস স্কোর দিয়ে দেওয়া হবে। দ্যাট মিনস হচ্ছে ফর ভার্বাল অ্যান্ড কোয়ান্ট সেকশন দুটো মডেলের জন্যই আপনি অলরেডি 260 একটা স্কোর পেয়ে যাবেন। বাকি কোশ্চেন গুলো আনসার করার ভিত্তিতে আপনাকে কোশ্চেন গুলো অ্যাড করা হবে, যেটা ম্যাক্সিমাম স্কোরটা হচ্ছে 340 আমরা জানি। ভ্যালিডিটি থাকে 5 ইয়ার্স। একবার যে এক্সাম দিলে আপনি 5 ইয়ার্স পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। সো হোয়াট দে মেজার, অ্যাকচুয়ালি জিআর এক্সামে ওরা আমাদের কাছ থেকে কি মেজার করতে চায়, একটা স্টুডেন্টের কোন লেভেলের এক্সপার্টাইজ ওরা মেজার করবে সেগুলো আমরা একটু জানি। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কেমন আছে, অ্যান্ড ডেফিনেটলি ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, গ্রামার অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা এটা হচ্ছে এডব্লিউ তে খুব কাজে লাগে। এখানে আপনার ইস্যু রাইটিং থাকবে, দুটো রাইটিং থাকে, সেগুলো আমি একটু পরে কথা বলবো। তো ওই রাইটিং আপনার অ্যানালাইসিস করার, রিজনিং করার পাওয়ারটা থাকতে হয়, সেখানে আপনি সেই আপনার অ্যাবিলিটিটা শো করবেন। আর ভার্বাল সেকশন আপনার গ্রামার অ্যাবিলিটিটা ডেফিনেটলি কাজে লাগে। ডিরেক্টলি ওরা গ্রামার অ্যাবিলিটি চেক করবে না, বাট ওরা হচ্ছে ইনডিরেক্টলি আপনার গ্রামার অ্যাবিলিটি লাগে। লেক্সিক্যাল অ্যাবিলিটি ডেফিনেটলি প্রয়োজন। রিডিং অ্যাবিলিটি একটা বড় পার্ট থাকে আর্টসে। অ্যান্ড নট অনলি আর্টসে, অ্যাকচুয়ালি ভার্বাল সেকশনের ম্যাক্সিমাম পোর্শনটাই ইনডিরেক্টলি আপনার রিডিং অ্যাবিলিটির উপরে এমফাসাইজ করে অ্যাকচুয়ালি আপনার রিডিং হ্যাবিট কত ভালো তার উপরে আপনার ভার্বাল স্কোর কতটুকু ভালো কম হবে সেটা মোটামুটি প্রেডিকশন করা যায়। অ্যান্ড ফিনালি রাইটিং অ্যাবিলিটি থাকে, যেহেতু আমরা এডব্লিউ একটা সেকশন নিয়ে
কাজ করবো এখানে এক্সাম যেটা আপনাকে এডব্লিউ তে দুটো সেকশন লিখতে হবে, দুটো রাইটিং লিখতে হবে। তো এগুলো আরো একটু ডিটেল আমরা একটু পরে ভার্বাল মডিউলে জানতে পারবো। অ্যান্ড মডিউলস গুলো কি আছে? আপনার অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাপটিটিউড, যেটাকে আমরা AWA বলে থাকি। পরীক্ষা একদম শুরুতে আপনি 1 আওয়ারের জন্য AWA মডিউল পেয়ে যাবেন। এখানে আপনাকে দুটো রাইটিংস দিতে হবে। দেন থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং এবং ভার্বাল রিজনিং। তো কোয়ান্টিটেটিভ রিজনিং এবং ভার্বাল রিজনিং এর পার্ট গুলো একটু ব্যাপার-স্যাপার আছে। আপনি আগে কোয়ান্ট পাবেন না ভার্বাল পাবেন, সেগুলো আসলে ইটিএস জানে। এগুলো নিয়ে আমরা আরেকটু পরে ডিটেইলস আলোচনা করছি। জাস্ট আপনি টার্ম গুলো একটু জেনে রাখুন। যারা অলরেডি জানেন জিআরই সম্পর্কে, তারা তো বিষয়গুলো সম্পর্কে জানেন। সো এডব্লিউ তে আপনি 1 আওয়ার পাবেন। অ্যান্ড আপনার কোয়ান্ট এবং ভার্বাল এর যে মডিউল গুলো আছে সেগুলো দেখুন। এখানে আমি দুটো সিকোয়েন্স দিয়েছি। ভিকিউ, ভিকিউ, ভি। দ্যাট মিনস আপনি শুরুতে যদি একটা ভার্বাল পান, দেন একটা কোয়ান্ট পাবেন, দেন এগেইন আবার একটা ভার্বাল, দেন এগেইন একটা কোয়ান্ট, দেন এগেইন একটা ভার্বাল। অ্যান্ড যদি আপনি শুরুতে একটা কোয়ান্ট পান, তাহলে হচ্ছে আপনি ৩ টা কোয়ান্ট সেকশন পাবেন আর ২ টো ভার্বাল সেকশন পাবেন। কোয়ান্ট, কিউ, ভি, কিউ, ভি, কিউ। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ৫ টা মডিউল, মানে ৫ টা সেকশন। বাট অ্যাকচুয়ালি আমাদের মার্কিং করা হয় ৪ টা সেকশনের উপর। বাকি যে একটা সেকশন, সেই সেকশনটা থাকে হচ্ছে এক্সপেরিমেন্টাল। 1 ইজ এক্সপেরিমেন্টাল, আমি এখানে লিখছি। সো দ্যাট এটার মানে হচ্ছে আপনি ৫ টা সেকশনে যদিও আনসার করবেন, এর মধ্যে একটা সেকশন থাকবে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল, যেটার মার্ক আপনার এখানে আসলে কাউন্ট হবে না। লাইক এখানে যেহেতু আপনার ৩ টা কোয়ান্ট, দ্যাট মিনস এই ৩ টা কোয়ান্টের মধ্যে যেকোনো একটা কোয়ান্টের মার্ক, একটা কোয়ান্ট সেকশনের মার্ক, এটা এক্সপেরিমেন্টাল হিসেবে থাকবে। বাট আপনি সেটা জানবেন না। এটা বলা থাকবে না যে কোনটা এক্সপেরিমেন্টাল। এটা শুধুমাত্র জিআরই জানে, ইটিএস জানে। যদি আপনি এই সিকোয়েন্সে পান ৩ টাই ভার্বাল, ২ টা কোয়ান্ট, তাহলে এই ৩ টা ভার্বালের মধ্যে যেকোনো একটা ভার্বাল সেকশন আপনার জন্য এক্সপেরিমেন্টাল হিসেবে থাকবে। অ্যান্ড সেটা আপনি ডেফিনিটলি জানবেন না। ওয়েল, সো ইচ ভার্বাল সেকশন 30 মিনিটস। ভার্বাল সেকশন 20 টা কোশ্চেনের জন্য আপনি 30 মিনিট সময় পাবেন এবং ইচ কোয়ান্ট সেকশনের জন্য আপনি 35 মিনিটস পাবেন। এই একই সংখ্যক কোশ্চেন, 20 কোশ্চেনের জন্য। সো কোয়ান্ট সেকশনে আমরা 5 মিনিটস এক্সট্রা দিয়ে থাকি। দেন হচ্ছে ভার্বাল রিজনিং। তো ভার্বাল রিজনিং এ বিষয়টা আরো থাকবে। তো ভার্বাল রিজনিং এর যে পার্টটা, এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের নাজমুল সাকিব ভাই আমাদেরকে ইয়ে করেন, আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। তো সাকিব ভাইকে আমি রিকোয়েস্ট করব যে ভার্বাল সেকশনটা আপনি একটু এক্সপ্লেইন করবেন। আপনাদের কোন সেকশন আসবে, সেই কোন সেকশনে আমি আপনাদের কোন সেকশনটা নিয়ে কথা বলবো। সাকিব ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আমার স্ক্রিনটা এখন শেয়ার দিচ্ছি। আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার। সো ফার্স্ট অফ অল আমাকে তো দেখা যাচ্ছে, তাই না? কোনো প্রবলেম হচ্ছে দেখতে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আপনার ভয়েস ইজ ওকে। ওকে, গ্রেট। সো আমরা আছি এখানে ভার্বাল রিজনিং। সো উনি ভাই এখন অলরেডি এই ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়েছেন। আমরা এখন এটা থেকে নেক্সট যে পোর্শনটা যায় সেটা হচ্ছে টপিকস অফ ফর ভার্বাল রিজনিং। সো ভার্বাল রিজনিংটা আসলে কি? ভার্বাল রিজনিংটা হচ্ছে যে আমি এখানের মধ্যে কি কি জিনিস আমি পাচ্ছি এই জায়গায়। তো এখানে ৩ ধরনের কোশ্চেন থাকে, ৩টা টাইপের থাকে। ফার্স্ট ইজ টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, অ্যান্ড হচ্ছে আরসি বা যেটা আমরা বলি রিডিং প্যাসেজ। তো রিডিং প্যাসেজটা আবার ৩ ভাগে বিভক্ত: লং, মিডিয়াম, অ্যান্ড শর্ট। সো শর্ট প্যাসেজ অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং বোথ আর কোয়াইট খুবই কম থাকে, খুবই ছোট্ট একটা প্যাসেজ থাকে, বাট এখান থেকে আমাদেরকে পিওরলি লজিক্যাল ওয়েতে আনসারটা খুঁজে বের করতে হয়। আর এখানে যে আরসির পোর্শনটা আমি যখন ভার্বালের ক্লাসটা নিব তখন সেক্ষেত্রে আমি সেই সময় আরসির ব্যাপারে 3টা পার্ট নিয়ে ডিটেলস ডিসকাশন করব। টিসি অ্যান্ড এসি এই 2টা পোর্শনকে আমরা ইন জেনারেল আমরা বাঙালিরা বলতে পারি লাইক ফিল ইন দ্য গ্যাপস টাইপের, বাট ইউজুয়ালি আমরা ফিল ইন দ্য গ্যাপস যেরকম করি, টিসি এবং এসিটা আসলে সেরকম না, একটু ডিফারেন্ট। তো আমরা এটা পরে দেখব। নর্মালি আমাদের এই ভার্বাল রিজনিং জন্য অথবা কোয়ান্ট রিজনিং এর জন্য যেটাই হোক না কেন, আমাদেরকে শুরুতে সবার আগে চিন্তা করতে হয় যে আসলে আমি কোন কোন রিসোর্স থেকে শুরু করব, কি ধরনের মেটেরিয়ালস থেকে আমি শুরু করব, কোনটা আমার জন্য বেটার হবে। ওকে, সো এক একজন আসলে এক এক রকম কথা বলে। কেউ বলে ইটিএস এর অফিসিয়াল গাইড করে, কেউ করো। সো এই ক্ষেত্রে আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, মোটামুটি 5-6 বছর এক্সপিরিয়েন্স এই টিচিং এ, আমি মোটামুটি প্রায় 500+ স্টুডেন্টরা আমি যে মেন্টরিং করিয়েছি, সেখান থেকে আমি যে জিনিসটা বুঝি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে রিসোর্স অনেক আছে এবং সেই রিসোর্সের মধ্যে কিছু কোয়ালিটি আছে।
সব ধরনের রিসোর্স আসলে সব রকম মানে সেম কোয়ালিটির না, কোনোটা একটু ইজি, কোনোটা একটু মিডিয়াম, কোনোটা একটু হার্ড। এটা হচ্ছে একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে একজন স্টুডেন্ট সে এই মুহূর্তে কোন লেভেলে আছে সেটা প্রথমে তাকে একটু নিজেকে জাজ করে নিতে হয়, এবং জাজ করার পরে তারপরে তার কাছে যে রিসোর্স থাকবে সেই রিসোর্স সেভাবে শুরু করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একজন খুব ভালো স্টুডেন্ট, ওকে, যার বেসিক খুব ভালো, গ্রামার নলেজ খুব ভালো, রেগুলার সে আর্টিকেল পড়ে, ইংলিশ নলেজ খুব ভালো, মুভিও দেখে, পড়ে খুব ভালো। এখন এই যে ভার্বাল রিজনিং এর যে বিভিন্ন বইগুলোর কথা আমরা বলি, তো যদি সে খুব ইজি একটা বই ধরে, তার কাছে কিন্তু খুব ইজি মনে হবে যদি একটু লো লেভেলের একটা বই ধরে। আবার তার কাছে একটু হার্ড মনে হতে পারে যেটা যদি একটু আপার লেভেলের কোনো বই হয়। যদি ভ্যারি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করছে। আবার যদি এরকম হয় যে একটা মিডিয়াম একটা ক্যাটাগরি স্টুডেন্ট, মোটামুটি তার আসলে গ্রামার নলেজ হোক অথবা অন্য যে কোনো ইংলিশের নলেজ অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ, তাকে যদি একটা হায়ার লেভেলের বা একটু স্ট্যান্ডার্ড, মোর দেন স্ট্যান্ডার্ড যদি কোনো একটা বই বা রিসোর্স তাকে পড়তে দেওয়া হয় জিআরের জন্য, তাহলে সেটা পড়তে গিয়ে শুরুতে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, শুরুতে সে ভয় পেয়ে যাবে যে আসলে আমি তো আসলে পারবো না, আমাকে দিয়ে হবে না। সো ভেরিয়াস ইস্যুস ওয়ার্ক হিয়ার, যে আমি আসলে কোন ধরনের বই আমার পড়া উচিত এবং কোন সিচুয়েশন থেকে আমাকে কোন লেভেল থেকে শুরু করা উচিত। সেক্ষেত্রে আসলে যে জিনিসটা হয়, যেহেতু আমরা একটা স্টুডেন্টের ব্যাপারে হুট করে কোনো একটা ডিসিশন নিতে পারি, পার্সোনাল আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি তাহলে কয়দিন ডেইলি কত ঘন্টা পড়াশোনা করব এবং আমি এই রিসোর্সগুলো পড়লে আমি 310 পাবো কিনা, এটা কিন্তু আসলে হুট করে বলা যায় না। কারণ আপনি এখন কোন স্টেজে আছেন, কোন লেভেলে আছেন, ওই ব্যাপারটা প্রথমে যদি আমি জাজ না করি, প্রথম 1-2টা ক্লাস হোক বা আপনার সাথে যদি আমি ডিসকাশন না করি ব্যাপারটা নিয়ে, তখন কিন্তু আমি বুঝবো না, তার আগ পর্যন্ত আমি বুঝবো না। তখন আমি বুঝবো যে আচ্ছা আপনাকে তাহলে কিছু স্যাম্পল বই দিয়ে আমি জাজ করবো যে ওকে আপনি কোন স্টেজে আছেন, তারপর আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এখান থেকে শুরু করেন। তো এনিওয়েজ, আমরা যদি কমন কিছু ভার্বাল রিজনিং এর বই কথা বলি, তাহলে সবার আগে আমাদেরকে পড়তে হবে ওয়ার্ড। তো ওয়ার্ড পড়তে গেলেও কিন্তু অনেক ধরনের রিসোর্স থাকে। তো এই রিসোর্সগুলোর মধ্যে আমরা যেটা ইন জেনারেল বলি যে ওয়ার্ড স্মার্ট থেকে শুরু করতে, ওয়ার্ড স্মার্ট 1-2, এটা একটা বই, একটা একটা হার্ড কপি, দুইটা পার্টি একসাথে 33, আর এর সাথে ব্যারন্সের 800, আর তার সাথে ম্যাগুসের 1000 অ্যান্ড্রয়েড অ্যাপ। তো এখানে টোটাল যদি আমি মানে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি তাহলে মোর দেন 4000 ওয়ার্ড থাকতে পারে। বাট যদি আমি এখান থেকে কমন ওয়ার্ডস গুলোকে বাদ দিই, যদি শুধুমাত্র কমন ওয়ার্ড গুলোকে বাদ দিয়ে জাস্ট আমি ইউনিক ওয়ার্ড গুলো যদি কাউন্ট করি, তাহলে এই ক্ষেত্রে টোটাল 1400 থেকে 1600 ওয়ার্ডের বেশি থাকার কথা না, এর মধ্যে থাকবে। তো তাহলে আমাদেরকে আসলে পড়তে হবে 1400 থেকে 1600 ওয়ার্ড, তার বেশি ওয়ার্ড পড়ার প্রয়োজন নেই। আগে একটা সময়, আজ থেকে 6-7 বছর আগে, তখনকার সময় জিআরই এর ফরম্যাটটা যেরকম ছিল, এখন কিন্তু একটু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। আগের পোর্শনে, আগের এক্সামে ছিল সবকিছুই আপনার ওয়ার্ড বেসড, লাইক সিনোনিম অ্যান্টোনিম বেসড, ফিল ইন দ্য গ্যাপস বেসড। বাট এখন ওই জায়গা থেকে ইটিএস সরে আসছে। এখন তাদের যে এক্সাম প্রসেসটা, তাদের যে কোশ্চেনের প্যাটার্নগুলো, এগুলো সবই হচ্ছে কনটেক্সচুয়াল, কনটেক্সটের উপর বেস আমাকে আনসার করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে ওয়ার্ড পড়ার সাথে সাথে ওয়ার্ডের ইউজ কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কনটেক্সটটা কি, সেটা ধরতে হবে। এনিওয়েজ, তারপর আমরা যখন ওয়ার্ডের কথা যদি শেষ করি, তাহলে আমাদের আসবে পরবর্তীতে প্র্যাকটিস। তো প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তো প্র্যাকটিস করার আগে প্রথমে আমাকে একটু থিওরিক্যাল নলেজ থাকা লাগবে, আসলে কিভাবে এটা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে আমরা ইউজ করতেছি, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, বিভিন্ন ধরনের ম্যাথডস, এগুলো আমরা একটু শিখবো। শেখার পরে তার পরবর্তীতে আমরা যদি একটু সিকোয়েন্সিয়ালি যদি চিন্তা করি যে ইজি টু মিডিয়াম টু হার্ড, তাহলে এই সিকোয়েন্সে আসলে কি কি বই পড়ে। ফার্স্টের দিকে হচ্ছে আপনার প্রিন্সটন, অ্যান্ড দেন কাপলান জিআরই প্রিমিয়ার, অ্যান্ড ইটিএস ভার্বাল রিজনিং, দেন জিআরই বিগ বুক অনলি ফর আরসি, অ্যান্ড দেন ম্যারাথন 7-8, অ্যান্ড লাস্টলি ম্যারাথন 5 পাউন্ড। এবং তারপর আরো কিছু মেটেরিয়ালস আছে যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না, আমরা রিসোর্সগুলো আপনাদেরকে প্রোভাইড। এগুলো হওয়ার পরে তারপরে আপনি চাইলে একটা পেইড টেস্ট, এখানে একটা অপশন আছে ম্যাগুসের, আপনি এটা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাভেল করতে পারবেন ফর 3 মান্থস, এবং সেখানে যে পেইড টেস্টগুলো আছে, প্র্যাকটিসগুলো আছে, সেগুলো করতে পারেন। তাহলে আপনার প্রিপারেশনটা আরো স্ট্রেংথেন হবে। তো এই গেল হচ্ছে আমার কিছু কমন বইয়ের ব্যাপার। আমরা এই কোর্সের মধ্যে কি কি শিখবো ভার্বালে?
ভার্বাল হচ্ছে এমন একটা পার্ট যে পার্টে আমাদের বাংলাদেশের মোর দেন 70% স্টুডেন্ট খুব ভয় থাকে, খুব টেনশনে থাকে যে এই পার্টটা খুবই ডিফিকাল্ট আমার জন্য, আমি বুঝি না কি লিখছে এখানের মধ্যে, প্যাসেজের মধ্যে কি বলছে কিচ্ছু ধরতে পারি না। তো এখানে আমরা জিনিসটা কি শিখবো বা আমি আপনাদেরকে কি কি শেখাবো সেটা একটু আমরা বলি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে ওয়ার্ড মিনিং গুলো কিভাবে করতে হবে, কোন ওয়েতে করতে হবে, আপনাদেরকে একটা আমি গাইডলাইন দিয়ে দিব, আপনাদের একটা টাইমলাইন দিয়ে দিব, যে টাইমলাইনের মধ্যে আপনারা ওয়ার্ড গুলা মোটামুটি যদি ফলো করতে পারেন তাহলে কম সময়ের মধ্যে অনেকগুলো ওয়ার্ড পড়তে পারবেন। দেন হাউ টু মেমোরাইজ দিস ওয়ার্ডস আমি নিব প্রত্যেকটা ক্লাসের শেষে। রিডিং হ্যাবিট কিভাবে বাড়াতে হবে, কোত্থেকে পড়তে হবে, কিভাবে শুরু করতে হবে, অ্যান্ড দেন সেন্টেন্স স্ট্রাকচার, একটা প্যাসেজ কিভাবে বুঝবো, আমরা কোত্থেকে বুঝবো, কিভাবে বুঝবো, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে কিরকম, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দি গ্রামার গুলো কিরকম হবে, কি কি ধরনের গ্রামার আমরা ইউজ করেছি, টেন্সের ইউজ গুলো কিরকম বা পার্টিসিপল জেরান্ডের ইউজ গুলো কিরকম, এই জিনিসগুলো আমরা কিছু শিখবো। অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য লজিক্যাল রিজনিং, আমরা লজিক্যালি একটা প্যাসেজ থেকে বা একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে আমরা ইনফরমেশন গুলোকে গ্রাস্প করতে পারি, সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করে আমি আমার যে কারেক্ট আনসার আমি যেতে পারি, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো। সো আমাদের কোর্স ওভারভিউটা হচ্ছে এরকম, যে আমি যদি এটাকে সামারি বলতে চাই যে আমাদের এখানে কি কি করতে হবে, আমরা কি কি শিখবো, কি কি আমি শেখাবো। অ্যাট ফার্স্ট, ইনক্রিজিং দ্য থট প্রসেস, আপনাদের থট প্রসেসটাকে আমি ইনক্রিজ করবো, কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে থিঙ্ক করতে হবে, কিভাবে কোন ওয়েতে আগাতে হবে, কিভাবে ভার্বালের কোশ্চেনগুলোকে এবং প্যাসেজগুলোকে করতে হবে, এই পুরো জিনিসগুলো আপনাকে আমি শেখাবো বিভিন্ন মেথডের মাধ্যমে। প্রসেস অফ এলিমিনেশন মেথড বা পিওই কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমি শেখাবো। টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা শেখাবো। কিছু গ্রামার নলেজকে আবার রিডিফাইন করবো। আমি জানি যে আপনারা মোটামুটি প্রায় গ্রামার অনেক কিছুই জানেন, বা তারপরও আমাদের জিআর এর জন্য মূলত যে সকল স্পেসিফিক গ্রামার নলেজগুলো জানা দরকার সেগুলো আমি একটু রিভিউ করবো। অ্যান্ড দেন রিডিং প্যাসেজগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে আগাতে হয় সেটা আপনাদেরকে আমি শেখাবো। তো টপিক ওয়াইজ যদি আমি চিন্তা করি তাহলে এখানে আমরা টেক্সট কমপ্লিশন এন্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স বোথ দুইটা হচ্ছে একই ধরনের। এক্ষেত্রে আমরা ফাইন্ডিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার, ফাইন্ডিং দ্য ট্র্যাপ আনসার, process of elimination or POE method, interpretation sentence by direction, word choosing technique, grammar and pattern recognition in sentence। এই জিনিসগুলো আমি এই টপিকগুলো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বিভিন্ন থিওরিটিক্যাল নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা আসবো এখানে আরসি বা রিডিং প্যাসেজ। শর্ট প্যাসেজের ক্ষেত্রে পারপাসফুল রিডিং গুলো কিরকম হয়, মানে রিডিং জাস্ট আমরা এমনি রিড করে পড়লাম তা কিন্তু না, পারপাসফুল ওয়েতে কিভাবে রিডিং করতে হয় সেই টেকনিকটা শেখাবো। অ্যাট দ্য সেম টাইম 3C মেথড, স্কেলেটন মেথড অ্যান্ড 13 কোশ্চেন মেথড, কোশ্চেন প্যাটার্ন রিকগনিশন, ট্র্যাপ আনসার এলিমিনেশন, সেন্টেন্সের প্যাসেজের স্ট্রাকচার, টোন, অ্যাটিটিউড আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আরসির ক্ষেত্রে আমি এই সকল বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। এর সাথে আপনার থাকবে সিপিএ মডেল, 13 কোশ্চেন মডেল, 3C, এই যে সকল মেথডগুলো আছে সেগুলো খুবই ইন্টারন্যাশনাল রিকগনাইজড এবং এগুলো খুবই ইউনিক টাইপের মেথড, যেগুলো সচরাচর আপনি দেখতে পাবেন না, ওগুলো আমি পার্সোনালি আপনাদেরকে শেখাবো। এডাব্লিউএ বা অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট একদম শুরুতে আমাদের এটা অ্যাটেম্প নিতে হয় ফার্স্ট 1 ঘন্টায়, এবং এই ক্ষেত্রে আমরা দুইটা রাইটিং লিখতে হয়, একটা হচ্ছে ইস্যু আর একটা হচ্ছে আর্গুমেন্ট, এবং দুইটার জন্য আমি টোটাল টাইম পাবো 1 আওয়ার ইকুয়ালি। এবং আমরা অনেক সময় এডাব্লিউটাকে গুরুত্ব দিই না, বাট আপনারা হয়তো এই জিনিসটা জানেন না যে যখন আপনারা জিআরই এক্সামটা দেবেন, জিআরই এক্সামটা দেওয়ার পরে আপনার ভার্বাল এবং কোয়ান্টে স্কোরটা যেরকম ভাবেই হোক না কেন, খুব ভালো খারাপ যেরকম অ্যাভারেজ হোক না কেন, এডাব্লিউর স্কোরটা অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না, বাট এটা গুরুত্বটা খুব বেশি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে যখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন, প্রফেসরের কাছে যখন আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে যাবেন, তখন কিন্তু প্রফেসর আপনার এডাব্লিউর স্কোরটা দেবেন। কেন? বিকজ এডাব্লিউ হচ্ছে রাইটিং পার্ট, এবং রাইটিং পার্টটা তখনই তারা জাজ করবে যখন তাদের বিভিন্ন রিসার্চে কাজ করার প্রয়োজন পড়বে। আপনি যখন রিসার্চের পেপারগুলো লিখবেন, বিভিন্ন আর্টিকেল জার্নাল লিখতে যাবেন, তখন কিন্তু আপনার লেখার স্টাইলটা কিরকম বা আপনার লেখার এক্সপেরিয়েন্সটা কিভাবে আপনি লিখেন, এই জিনিসগুলো কিন্তু তারা দেখবে। সো তারা কোনো স্যাম্পল হয়তো আপনার কাছ থেকে নিবে না, বাট এডাব্লিউর স্কোরটা দিয়ে তারা মোটামুটি জাজ করতে পারবে যে আপনার লেখার আসলে কিরকম। সো এটার উপর আমি স্পেসিফিকলি কিছু গুরুত্ব দিই, ইম্পর্টেন্স দিই, এবং এটার জন্য আমার দুইটা স্পেশাল ক্লাস আছে।
এবং এখানে আমি স্ট্যান্ডার্ড রিটার্ন এক্সপ্রেশন বা এসডব্লিউ এর মেথডটা শেখাবো, and 5F rule, 13Q rule, CPA মডেল, অলরেডি বললাম, স্কেলেটন থিওরি, 3C মেথড। এই যে টাইম ম্যানেজমেন্ট করে আপনি পুরো ইস্যু এবং আর্গুমেন্টটাকে 30 মিনিটসের মধ্যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড, মোর দেন স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবেন, কোন ফরম্যাটে লিখবেন, কিভাবে এটাকে অ্যাটেম্প নেবেন, সেই প্রত্যেকটা জিনিসগুলোকে আমি এক্সপ্লেইন করব। আমরা একটা স্যাম্পল প্রবলেম করি আজকে, ওকে? এটা জাস্ট আপনাদেরকে একটা আজকের ক্লাসে ডেমো হিসেবে আমি দেখাচ্ছি। এটা একটা ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। সো কিভাবে ক্লাসগুলো হবে বা কিভাবে আমি ক্লাসগুলো নিব সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই থিঙ্ক আপনারা গত গত মঙ্গলবার দিন আমার একটা ডেমো ক্লাস ছিল ভার্বালের। আই হোপ আপনারা সেটা অ্যাটেন্ড করেছিলেন। আমি প্রায় দেখেছিলাম প্রায় 7-8 জনের মতো অ্যাটেন্ড করেছিল। তো ওই দিন আমি আরসির শর্ট প্যাসেজের কিছু এক্সাম্পল করিয়েছিলাম, কিছু রুলস এন্ড রেগুলেশন দেখিয়েছিলাম। এনিওয়েজ, সো আমরা একটু দেখি যে এই স্যাম্পল প্রবলেমটা কি বলছে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, প্যাসেজটার দিকে আমরা যখন তাকাবো সবার আগে চিন্তা করতে হবে, আমি একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি, স্টুডেন্টদেরকে বলি যে প্যাসেজ করতে গেলে অ্যাট ফার্স্ট সবার আগে প্যাসেজ পড়তে হবে। এই প্যাসেজটা পড়ার পরে দেন কোশ্চেনে যেতে হবে এবং কোশ্চেন থেকে অপশনে যেতে হবে। কখনো অপশনের দিকে আগে তাকানো যাবে না। তাকালে কি হবে? তাকালে আপনি বায়াসড হয়ে যাবেন। তো বায়াসড হওয়া মানেই হচ্ছে আপনি সেখানের মধ্যে ওই কোশ্চেনের আনসার কারেক্ট করতে পারবেন না। কারেক্ট মানে ওইটা রং আনসার হওয়ার চান্স খুব বেশি, বা আপনার ভুল হওয়ার চান্স তখন বেড়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের সাকসেস রেটকে ইনক্রিজ করব। সো হোয়াটস দ্য সাকসেস রেট? সাকসেস রেটটা কি? এটা হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল 1 ঘন্টা একটা প্র্যাকটিস করেন এখন একটা সোর্স থেকে, আপনি 20টা কোশ্চেন প্র্যাকটিস করলেন, 12টা আনসার সলভ করলেন। সো এক্ষেত্রে আপনার অ্যাকুরেসি হচ্ছে 60%, বা আপনি আর একটু কম করলেন, ধরেন আপনি এখানের মধ্যে 8টা করলেন, তখন এটা অ্যাকুরেসি হচ্ছে আপনার 40%। সো অ্যাকুরেসি বা এই সাকসেস রেট যত আপনার আস্তে আস্তে বাড়বে তত হচ্ছে বেটার। তা আমার টার্গেট হচ্ছে বা আমাদের টার্গেট হচ্ছে যে আপনাদের সাকসেস রেটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ানো, এবং ওই ওয়েতেই ওইভাবেই আমরা আপনাদেরকে শেখাবো। তো এখানে প্যাটার্নের টাইপগুলো আছে, কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেন টাইপ ডিসকাশন করব ক্লাসের মধ্যে। তো আমাকে এখানে বের করতে হবে যে অ্যাটাক অন দ্য গ্রাউন্ড, কোন নিচের কোন যুক্তিটা, মানে উপরে যে আর্গুমেন্ট পেলাম সেই আর্গুমেন্টের ভিত্তিতে আমি নিচের কোন অপশনটা দিয়ে উপরের আর্গুমেন্টটাকে উইকেন করতে পারি বা ডিবাঙ্ক করতে পারি, বা লজিকটাকে ছোট করতে পারি বা খাটো করতে পারি। বা আপনি কোনো একজন ব্যক্তি কোনো একটা লজিক দাঁড় করাচ্ছে, আপনি একটা পাল্টা লজিক দাঁড় করালেন এবং বললেন যে না আসলে আপনি যেটা বলছেন ওটা ঠিক না, ওটা আসলে ভুল। কেন ভুল? আপনি একটা পাল্টা লজিক দাঁড় করাচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা পাল্টা লজিক দাঁড় করানো, নিচের কোন অপশনটা থেকে আমি এটা পেতে পারি। তো এখানে 5টা অপশন আছে। তো আমরা ইন জেনারেল পিওই বা প্রসেস অফ এলিমিনেশনের যে মেথড, সেই মেথডটা ধরে আগাবো এবং এখান থেকে যে কাজটা করব 5টা সবার আগে বের করব যে কোনটা আসলে হবে না। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভার্বালে খারাপ করে, তার একমাত্র কারণ, ওয়ান অফ দ্য রিজনস, ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে তাদের সবারই চিন্তা যে আমাকে কারেক্ট আনসার বের করতে হবে। যখন আপনি এই থিঙ্কিংটা নিয়ে একটা প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি ভুল করবেন, ভুল করার চান্স খুব বেশি। তাহলে অ্যাকচুয়াল ওয়েটা কি, কারেক্টেড ওয়েটা কি? ওয়েটা হচ্ছে এই 5টা অপশনের মধ্যে আসলে কোনটা হবে না ওগুলোকে বের করে দেওয়া। যেগুলো যেগুলো হবে না, যেটা আমার লজিকের মধ্যে পড়বে না, যেটা এই কোশ্চেনের আনসার হওয়ার চান্স নাই, এগুলোকে খুঁজে খুঁজে আগে ক্রস আউট করা, আগে এগুলোকে খুঁজে খুঁজে একদম বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দিতে 5টা থেকে 4টা, 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, তখন আপনি তখন প্রসেসটা কি দাঁড়াচ্ছে যে আপনি যত ভুলগুলোকে বাদ দিচ্ছেন আপনি কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট আনসারের দিকে আস্তে আস্তে সামনে আগাচ্ছেন, এবং যখন আপনি সামনে আগাবেন একটা সময় গিয়ে 2টা, 2টা থেকে 1টা আপনি কারেক্ট আনসারে গিয়ে পৌঁছাবেন। এইভাবে আপনার সাকসেস রেটটা আস্তে আস্তে বাড়বে, যত বেশি কারেক্ট হবে তত বেশি সাকসেস রেট বাড়বে। সো আমরা যদি এখানে দেখি, অ্যাট ফার্স্ট অপশনটা বললো যে ইট ফেলস টু ডিস্টিংগুইশ দ্য বিটুইন দ্য জায়ান্ট স্কুইড অ্যান্ড মোর ডিমিনিটিভ ভ্যারিয়েন্টস। জায়ান্ট স্কুইড এবং তার অন্যান্য যে সকল ভ্যারিয়েন্ট গুলো আছে বা এই রিলেটেড যে সকল প্রাণীগুলো আছে তাদের মধ্যে ডিস্টিং পারে নাই, করে নাই। এখন করলে তাহলে লাস্ট যদি করতো তাহলে লাস্টের যে কনক্লুশনটা আমরা পাচ্ছি এই কনক্লুশনটাকে উইকেন করা যায় কিনা, যাচ্ছে না। কারণ জায়ান্ট স্কুইডের সাথে অন্যান্য ডিমিনিটিভ ভ্যারিয়েন্টসের যদি আমি কম্পেয়ার করতে যাই, ইট মে বি ইন টার্মস অফ সাইজ অর ইন টার্মস অফ কালার অর ইন টার্মস অফ ওয়েট অর সামথিং, তার সাথে কিন্তু আমার উপরের যে মেরিন লাইফের কথা বলছে, অ্যাভারেজ মেরিন লাইফ, তার সাথে এটা ম্যাচ করছে না বা এদের সাথে লজিক্যালি জাজ করতে পারছি না। সো ইন দ্যাট কেস এটা
একটা আউট অফ স্কোপ এবং এটা একটা রং আনসার। বাট বি, it assumes that a general pattern is likely to hold true in a specific case. এখানে কি অ্যাজিউম করা হয়েছে সেটা বলা হয়েছে যে একটা জেনারেল প্যাটার্ন, যেটা উপরে বলা হয়েছে যে অ্যাভারেজ সাইজ অফ মেরিন লাইফ, এটা একটা জেনারেল স্টেটমেন্ট যে রায়কুতে যেগুলো পাওয়া গেছে সেটা অস্ট্রেলিয়ার থেকে ছোট। এই জেনারেল প্যাটার্নটাকে তারা ধরে নিচ্ছে কোথায়, স্পেসিফিক কেসে। কোন কেসে? যে জায়ান্ট স্কুয়ারের কথা বলা হয়েছে সেই কেসে। সো ইট লুকস লজিক্যাল, বাট আমরা এটাকে এখনো কনফার্ম ধরছি না, আমরা জাস্ট এটাকে রেখে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট এটাকে রেখে দিলাম, আমরা এখনো শিওর না, আমরা শিওর হবো বাকি তিনটা দেখার পরে। ইট ডিসকাউন্টস দ্য পসিবিলিটি দ্যাট দ্য লার্জেস্ট জায়ান্ট স্কুইড ওয়াজ ফাউন্ড অন দ্য শোর্স। এখন লার্জেস্ট জায়ান্ট স্কুইড রাইকুতে পাওয়া গিয়েছিল কিনা ওই পসিবিলিটিকে তারা যদি ডিসকাউন্ট করে বা তারা যদি এটাকে ইগনোর করে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই লার্জেস্ট জায়ান্টটাকে আমি যদি ধরে নেই যে তারা এটাকে ডিসকাউন্ট করছে, যদি ডিসকাউন্ট না করতো, যদি এটাকে কনসিডার করতো, তাহলে সেক্ষেত্রে কি আমি লাস্টের এই কনক্লুশনটাকে ভুল ব্যাখ্যা করতে পারি বা এটা ভুল বের করতে পারি? নো, পারি না। কারণ সেই লার্জেস্ট একটা জায়ান্টের উপর বেস করে আমি এই উপরের যে কনক্লুশনের যে স্টেটমেন্ট এটাকে আমি ভুল প্রমাণ করতে পারছি না। ডি নাম্বার, ইট মিস্টেক asserts that one instance for all cases. এটা অনেকটা বি নাম্বারের ঠিক অপোজিট একটা অপশন। এখানে উল্টা কথা বলছে যে একটা ঘটনাকে আমি সত্যি ধরে নিছি সকল কেসের জন্য, বাট ব্যাপারটা কিন্তু তা না। এখানে উপরে যেটা বললো যে একটা নর্মাল কেস, ইন জেনারেল কেস, তার উপরে বেস করে আমি একটা ইনস্টেন্সকে জাজ করছি বা আমি এটাকে কনসিডার করছি। বাট ডি নাম্বারটা হচ্ছে তার উল্টা। সো ডি নাম্বারে এখানে মধ্যে কোনো ধরনের কোনো অপশন নাই, এটা হচ্ছে রিভার্স আনসার, রিভার্স আনসার অপশন আর কি, যেটা একটা রং আনসার অপশনের টাইপ। আমি এটা একটা পরে দেখবো। নাম্বার 3, ইট ডাজ নট ডিসকাস দ্য সাইজ অফ দ্য জায়ান্ট স্কুইড কম্পেয়ার্ড টু আদার স্কুইড। অন্যান্য স্কুইডের সাথে জায়ান্ট স্কুইডের সাইজ নিয়ে কোনো কিছু ডিসকাশন করা হয়নি। এটাও আমি ভুল ব্যাখ্যা করতে পারি। এটাও এখানের মধ্যে যদি আমি এটাকে ধরতাম যে ওকে ফাইন তারা এটা ডিসকাস করে নাই, এখন যদি ডিসকাস করতো, ধরে নিলাম ডিসকাস করতো, তাহলে কি আমি লাস্টে এই কনক্লুশনটাকে বলতে পারি যে তারা এখান থেকে শিওর ধরেই নিছে যে জায়ান্ট স্কুইড ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া থেকে ছোট হবেই হবে? এই যে মাস্ট বি কথাটা বললো হবেই হবে, এতটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যদি এই নাম্বারে সত্যি হয়? না। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কারেক্ট আনসার বি নাম্বারটাই দাঁড়াচ্ছে, যে আমি প্রথমে একটা জেনারেল প্যাটার্নকে অ্যাজিউম করছি, সেই জেনারেল প্যাটার্নটাকে পরবর্তীতে একটা স্পেসিফিক কেস অনলি জায়ান্ট স্কুইডের উপর বেস করে আমি আমার এই লাস্টের কনক্লুশনের ডিসিশনটা টানছি। এই ডিসিশনটা টানাটা কিন্তু ভুল। এটাকে আমি একটা ছোট্ট 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট অ্যানালজি যদি বলি, ধরেন আপনার রাজশাহীতে আমের বাগান আছে, প্রচুর আমের বাগান আছে। তা আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনি আম গাছের, আমের বাগানের একটা আম গাছের একটা আম নিলেন, নিয়ে দেখলেন যে এটা তো বেশ টক। আপনি বললেন যে এই গাছের আম তো আসলে টক। আপনি নেক্সট আরেকটা গাছে গেলেন এবং সেখানে গিয়ে আবার দেখলেন, আবার এটাকে আরেকটা আম খেলেন, বলেন যে এটাও টক। সিমিলারলি আরেকটা গাছেও গেলেন, সেটাও টক। আপনি ধুম করে বললেন যে না, এই গাছের আসলে এই মানে সবগুলো আমি হচ্ছে টক। এই যে আপনি এখানের মধ্যে একটা জাজমেন্ট করতেছেন কয়েকটা, একটা বা দুইটা আইটেমের উপর বেস করে, ওইটার উপরে বেস করে, ওই ইনফরমেশন বেস করে আপনি ফুল একটা গ্রুপকে স্পয়েল করে দিচ্ছেন বা জাজ করে দিচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে এক ধরনের ফ্লস। সিমিলারলি আমরা এই লজিকটা এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারি যে একটা অ্যাভারেজ সাইজের কথা যেটা বলছে, যে একটা কমন স্টেটমেন্ট, এটার উপর ভিত্তি করে, একটা গ্রুপের উপর ভিত্তি করে আমি একটা স্পেসিফিক কোনো একটা আইটেম জায়ান্ট স্কুইড তাকে জাজ করতে পারি না। তো এনিওয়েজ, আমি জাস্ট এটাকে ছোট করে একটা এক্সাম্পল দিলাম এটাকে বোঝানোর জন্য যে আমি কিভাবে কোন ওয়েতে ক্লাসগুলো নিই। এইভাবেই আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে বিভিন্ন ম্যাথোডোলজির মাধ্যমে আপনাদেরকে শেখাবো যে হাউ টু রিজলভ দিস ইস্যুস এন্ড হাউ টু গেট এ গুড স্কোর ইন ভার্বাল। সো আই হোপ আপনারা মোটামুটি একটু আইডিয়া পেয়ে গেছেন। আমি এখন এই পোর্শনে, এই টাইমে আমি এটা পরবর্তীতে আবার এনায়েত ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ, আমি এটা স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সাকিব ভাই, ভার্বাল সেকশনটা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী পার্টটা আমি ডিসক্রাইব করছি। তো আপনারা আমার স্ক্রিনটা যদি দেখতে পান তাহলে একটু কাইন্ডলি জানাবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এবং আমার ভয়েস কি ওকে? দেখা যাচ্ছে। জি।
ওকে, সো আমরা এবার একটু কোয়ান্টিটেটিভ রিজনিং যে সেকশনটা, আই মিন কোয়ান্ট সেকশনটাতে কিরকম কি আসলে বিষয় থাকে সেগুলো নিয়ে একটু কথা বলবো। What will be the question pattern, how many questions we will have, and how much time we'll have to do all our things, all our steps. So এই জিনিসগুলো সো দেখি কোয়ান্টিটেটিভ রিজনিং যে সেকশনটা, সেই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে 20 কোয়েশ্চেন্স ইন ইচ সেকশন, 1 মার্ক ফর ইচ কোয়েশ্চেন, যেটা ভার্বালের জন্য এবং কোয়ান্টের জন্য সেম। বাট এখানে আপনারা হচ্ছে 5 মিনিটস অতিরিক্ত পাবেন প্রত্যেকটা সেকশনের জন্য, 35 মিনিটস ইন ইচ সেকশন। 2 or 3 sections, if 3, one section will be experimental, যেটা already have described. uh, so এখানে একটা কথা থাকে যে আহ, যদি আমাদের কোয়ান্ট সেকশনে 3টা পাই আমরা, তাহলে আমাদের জন্য অ্যাকচুয়ালি সামহাও একটু ভালো, বিকজ আমরা ভার্বালে সবাই একটু দুর্বল। তো কোয়ান্ট সেকশনে যদি একটা এক্সপেরিমেন্টাল থাকে, সেটা মোটামুটি আপনার সেখানে একটা ভালো স্কোর করাটা ইজিয়ার রাদার ভার্বাল। ওয়েল, তো এখানে আসলে কি কি জিনিস থাকে, কি কি জিনিস ওরা চেক করবে আপনাকে, চেক ফর ইউর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেফিনেটলি। একটা কোশ্চেন পড়ে সেটাকে আপনাকে বুঝতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, তো অফকোর্স। আফটার দ্যাট সুইফট ক্যালকুলেশন অ্যাবিলিটি। মোটামুটি যারা কোয়ান্টে ভালো করেন তাদের মেজরিটি পার্সনকেই আমি দেখেছি, একটা লম্বা সময় ধরে, যেহেতু জিআরই মেন্টর হিসেবে আছি, তো সেখানে দেখেছি সুইফট ক্যালকুলেশন তাদের ভালো একটা এফোর্ট দিয়ে থাকে তারা। তো যদিও আমরা জানি যে জিআরইতে আপনারা একটা ভেরি বেসিক ক্যালকুলেটর পাবেন, উপরে কোনো একটা সেকশন, কোনো একটা সাইডে একটা ভেরি বেসিক, ধরুন এখানে একটা বেসিক ক্যালকুলেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই 4টা জিনিস আপনি এখান থেকে করতে পারবেন। বাট এটা দেখে এত খুশি হওয়ার কারণ নাই, বিকজ আপনি যেহেতু মাউস দিয়ে কাজ করবেন, এখান থেকে আপনার নাম্বার পিক করে করে এখানে ক্লিক করে দেন, এটা ভ্যালুটা করতে হবে। সো উই আই এম এক্সট্রিমলি ডিসকারেজিং ইউ টু নট ইউজ দিস ক্যালকুলেটর। আপনি যত কম পারবেন এই ক্যালকুলেটর ইউজ করতে, তত আপনার জন্য বেটার, বিকজ এটা ইউজ করতে গেলে আপনার সামহাও টাইম ওয়েস্ট হবে। এখানে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, সো সুইফট ক্যালকুলেশন ডেফিনেটলি দরকার। সুইফট ক্যালকুলেশনের অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরেই। ক্লাসে তো ডেফিনেটলি সুইফট ক্যালকুলেশনের ব্যাপারে আপনাদেরকে অনেক শর্টকাট দেখাবো যে কিভাবে সুইফট ক্যালকুলেশন গুলো করা যায়। দেন হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং কোশ্চেন যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। আমরা অনেকগুলো টপিক নিয়ে কোয়ান্ট সেকশনটা পরীক্ষা দিয়ে থাকি, তবে সেখানে অনেকগুলো টপিক আসে, সেই টপিকগুলোর মধ্যে কোশ্চেন সংখ্যা কতগুলো থাকে, কেমন, সেগুলো একটু সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। অ্যারিথমেটিক যে পার্ট, সেই পার্টে আপনি 3 থেকে 4টার মতো কোশ্চেন পাবেন, 3 or 4 কোশ্চেন্স। অ্যালজেব্রা থেকে 2-3টা কোশ্চেন থাকবে। জিওমেট্রি থেকে আপনি মোটামুটি 3-4টা কোশ্চেন পেয়ে যাবেন। অ্যান্ড ওয়ার্ড প্রবলেম যেগুলো হচ্ছে, এগুলো সব মিক্স। তো ওয়ার্ড প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে সব কোশ্চেনের মিক্স, এটার ভিতরে এফটিপি থাকতে পারে, আদার্স অন্য যে কোনো কিছু থাকতে পারে। সেই ওয়ার্ড প্রবলেম যেগুলোকে আমরা ওই যে একটু বড় বড় কোশ্চেন গুলো, হ্যাঁ, মোটামুটি যেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলোকে আমরা আলাদা করে একটু মার্ক করে ওয়ার্ড প্রবলেম বলে থাকি। সেরকম আপনি 2-3টা কোশ্চেন পেয়ে যাবেন। আফটার দ্যাট এফডিপি, ফ্র্যাকশন, ডেসিমাল এন্ড পার্সেন্টেজ, এখান থেকে হচ্ছে আপনি 2 থেকে 3টা কোশ্চেন পাবেন। ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড স্ট্যাটিক্স, এই দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোশ্চেন গুলো আমরা যে এক্সাম দিয়ে থাকি সেখান থেকে একটু ডিফারেন্ট। এই কোশ্চেন গুলো সাধারণত আমাদের আসে না, বাট জিআরই এর জন্য স্পেশালি ডাটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন থাকবে, জাস্ট হচ্ছে গ্রাফ ট্রাফ থাকবে এরকম। তো গ্রাফ রিলেটেড কোশ্চেন থাকবে, সেগুলো আমরা দেখবো ডেফিনেটলি। কোশ্চেন আমরা ক্লাসের মধ্যে সেগুলো তো অনেক আহ, ভালোভাবে ডিসক্রাইব করবো। আফটার দ্যাট প্রবাবিলিটি, পারমুটেশন এন্ড কম্বিনেশন, এটা থেকে আপনি 2-3টা কোশ্চেন পেয়ে যাবেন। ডাটা ইন্টারপ্রিটেশন যেহেতু একটা ভালো মার্ক থাকে, সো গ্রাফ ট্রাফ করা আপনাদের একটু হ্যান্ডি হতে হবে। অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক্স, অ্যাকচুয়ালি ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড স্ট্যাটিক্স, এই পুরো জিনিসটাকে আমরা স্ট্যাটিক্স বলে চালাই, সেখানে ডাটা ইন্টারপ্রিটেশন থাকছে, ডাটা অ্যান্ড স্ট্যাটিক্স থাকছে। তো সব মিলে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রশ্নের কোশ্চেন থাকেন। সো এই পার্টটা আমরা ডেফিনেটলি আমাদেরকে একটু ভালোভাবে টাইম দিতে হবে এটা, যেহেতু এগুলো আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে না। যারা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট তাদের জন্য একটু ডিফারেন্ট, তারা হয়তো বা এগুলো করে করে অভ্যস্ত, বাকিরা আমরা সাধারণত এগুলো করি না। বাট জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, এগুলো তো সচরাচর যে কোনো প্রয়োজনে আমাদের করা হয়ে থাকে। দেন হচ্ছে কোন টপিকস যে ডিটেলস গুলো, তো টপিকসটা একটু দেখি আমরা। অ্যারিথমেটিক এর মধ্যে কি থাকছে, আপনার অ্যারিথমেটিক এর মধ্যে থাকবে যে নাম্বারস, কোয়াড্রেটিক ইকুয়েশন, সিকোয়েন্স এন্ড সিরিজ, এগুলো সব আমরা কিন্তু ছোট ক্লাসে অলরেডি শিখে এসেছি। তো জেআরইতে মোটামুটি ক্লাস 9-10 মানে ম্যাট্রিকুলেশন যে আহ, মানে পরীক্ষাটা, এই এসএসসি যেটাকে বলে ম্যাট্রিক লেভেলের, তো ওই লেভেলের কোশ্চেন থেকেই মোটামুটি সব ধরনের কোশ্চেন আসে। একটা দুটো টপিক আছে যেগুলো হচ্ছে আমরা এইচএসসি তে পড়ি, এন্ড এইচএসসির পরের কোনো টপিক থেকে আসলে আমাদের কোনো কোশ্চেন আসে না। সো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুন না কেন, সবাই আসলে কোশ্চেন গুলো করতে পারবেন। অ্যালজেব্রা, ফাংশনস, এক্সপোনেন্টস এন্ড ইকুয়েশনস,
তো এখানে একটা ছোট জিনিস আমার মনে পড়লো এই মুহূর্তে, হাসি পাচ্ছে খুব। ওয়ান অফ মাই স্টুডেন্টস একবার আমাকে মানে ফোন দিয়ে বলছিল যে সে জিআরই আসলে দিতে খুব আহ, ফিল করছে, তো আমার সাথে আসলে এটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলেন যে ভাইয়া কি বিষয় আদি। তো উনি বললেন যে ওনার কথাবার্তা শুনে আমি যা বললাম, তো ফার্স্ট যে একটা কথা বলছেন যে ভাই আমি জিআরইটা দিতে সবচেয়ে প্রথম যে ভয়টা পাই সেটা হচ্ছে যে জিআরইতে ক্যালকুলাস আসে। তো ক্যালকুলাস তো আমি ভালো পারি না, আমি ভাই ছোটকাল থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। তো এটা শুনে আমার মোটামুটি শখ খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা যে ভাই আপনাকে এই নিউজটা কে দিয়েছে, জিআরই থেকে ক্যালকুলাস আসে। তো সে খুব জোর গলায় বলতেছে, না না ভাই আমি তো জানি, আমাকে বলছে, আমার এক বড় ভাই বলছে জিআরই থেকে ক্যালকুলাস আসে, উনি আমাকে বারবার করে মানা করছেন যে এগুলো তুমি পারবে না। দেন এটা তাকে আমার বুঝাইতে 10 মিনিট সময় লাগছে যে ভাইয়া জিআরই তে আসলে ক্যালকুলাস আসে না, এবং যা আসে সেগুলো আপনি ম্যাট্রিক লেভেলই পড়ালেখা করে আসছেন। তো হোয়াটএভার, অনেকের মধ্যে এই ধরনের মানে অনেকে আছেন মিসগাইড করেন, অনেক আমাদের সিনিয়র টিনার আছেন, তো আমি সবাইকে বলছি না, জাস্ট যারা করেন এগুলো আসলে ঠিক না। প্রপার গাইডলাইন ও প্রপার ইনফরমেশন দেওয়া উচিত, মিস ইনফরমেশন আসলে দেওয়া উচিত না। আচ্ছা, অলরাইট। সো অ্যালজেব্রা, ফাংশন, এক্সপোনেন্ট, ইকুয়েশন। ফাংশনস নিয়ে আমরা ছোটকালে কাজ করেছি, এক্সপোনেন্ট, ইকুয়েশনস এগুলো তো পড়েছি। জিওমেট্রি তো একেবারেই সহজ, জিওমেট্রি পার্টটা ট্রায়াঙ্গেল, পলিগন, সার্কেল, ট্রাপিজিয়াম। কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্টটা, এই পার্টটা অনলি কোঅর্ডিনেট জিওমেট্রি, এই পার্টটা হচ্ছে আমরা শুধুমাত্র এইচএসসি তে, দ্যাট মিনস হচ্ছে ইন্টারমিডিয়েট আমরা পড়ালেখা করেছি। বাকি যে পার্টগুলো আছে এগুলো কিন্তু আমরা ছোটকালে পড়াশোনা করেছি। সো এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে খুব বেশি কোশ্চেন আসে না, এবং যা আসে সেগুলো মোটামুটি বেসিক লেভেলে। এটা একেবারে দুই তিনটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা আপনি জানলে আপনি এগুলো পেরে যাবেন। দেন হচ্ছে ওয়ার্ড প্রবলেম। তো ওয়ার্ড প্রবলেমের মধ্যে ওয়ার্ক প্রবলেম, কাজ ক্ষমতা শক্তি, সরি, তো ওয়ার্ড প্রবলেমের মধ্যে হচ্ছে ওয়ার্ক প্রবলেম, স্পিড প্রবলেম, স্পিড টাইম ডিস্টেন্স, রেশিওনাল ম্যাথস, এগুলো রেশিও বলে থাকি, মিক্সচার, এই টপিকগুলো আমরা থাকে। তো এগুলো সবই আপনারা পারেন, যারা এর আগে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন তারা এগুলো সম্পর্কে ভালো জানেন। আর যারা একেবারে একটু র হ্যান্ড, আই ডোন্ট নো, আপনাদের সবার পরিচয় আসলে আমার সাথে নাই, আমি জানি না। তো এগুলো আপনার একেবারে নখদর্পণে, দ্যাট মিনস আপনি জীবনে যা ম্যাথমেটিক্স শিখে আসছেন সেগুলোর মধ্যে থেকে এগুলো আসবে, এর বাইরে কিছু না। জাস্ট আপনাকে কিছু শর্টকাট ট্রিক শিখতে হবে। এফটিপি, ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট যার জন্য। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অঙ্ক আমরা 9-10 এগুলো করে এসেছি। পারমুটেশন কম্বিনেশন, এই পার্টটাও আমরা বোধহয় এইচএসসি তে করেছি। পারমুটেশন কম্বিনেশন এইচএসসি তে দুইটা চ্যাপ্টার আছে, which is very important। এখান থেকে ভালো কিছু কোশ্চেন থাকে। অ্যান্ড স্ট্যাটিক্স অ্যান্ড সেট থিওরি, তো স্ট্যাটিক্স এই পার্টটা একটু আলাদা, যেগুলো হচ্ছে আমরা দেখবো ক্লাসে, এবং এই পার্টটা নিয়ে আসলে ভয় পাওয়ার কারণ নাই। অনেকের মধ্যে একটু ভীতি দেখেছে যে এই পার্টটা নিয়ে একেবারেই খুব একটা মানে ফিল করেন না, গুড ফিল করেন না, এবং শেষের দিকে এসে প্রিপারেশনের শেষ লাস্ট প্রথমে এইগুলো সব শেষ করেন, মানে একটা একটা করে এগুলো শেষ করেন, শেষে এই স্ট্যাটিক্স আস্তে আস্তে তাদের ব্যাটারি ডাউন হয়ে যায়। এটা দিকে খুব একটা নেন না, যে ঠিক আছে দেখলে পারলে করবো, না পারলে নাই। এটা অ্যাকচুয়ালি করার প্রয়োজন নয়। আপনি স্ট্যাটিক্স এর এবং ডাটা ইন্টারপ্রিটেশন যে কোশ্চেন গুলো আছে এগুলো মোটামুটি 50% আপনি পেরে যাবেন। ধরেন আপনি যদি 6টা কোশ্চেন পান, অথবা ধরে নেন 5টা কোশ্চেন পাইছেন, 5টার মধ্যে আপনি কিন্তু 2 থেকে 3টা পেরে যাবেন। বাকি 1-2টা হয়তো কোশ্চেন আপনার জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট সেটাও যে করা যাবে না তা কিন্তু না। সো 2-3টা কোশ্চেন আপনার তো ছেড়ে দিবেন কেন, ইজন্ট ইট? সো ডেফিনেটলি আমি এগুলো টুইক্স গুলো, শর্টকাট গুলো আপনাদেরকে ক্লাসে দেখাবো, ইউ উইল সি দ্যাট। দেন হচ্ছে কমন বুকস। কমন বুকস নিয়ে আমি অ্যাকচুয়ালি আর তেমন কোনো কথা বলতে চাচ্ছি না, অলরেডি সাকিব ভাই এগুলো ডিসক্রাইব করেছেন যে যে বুকস গুলো আমরা পড়বো, এবং বুকস নিয়ে অনেক ধরনের মিস ইনফরমেশন, মিসকনসেপশন ছেলেমেয়েদের মধ্যে আছে, যে অনেকে আমি দেখেছি, ইভেন তো আমারও এই রোগটা ছিল, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস কালেক্ট করা, যে কোনো ম্যাটেরিয়ালস দেখলেই পাগলের মতো সেটা আমার কাছে থাকতে হবে, না থাকলে ভালো লাগে না, পড়তেছি যে তা না, বাট রাখতে হবে আমার কাছে, বই থাকলে বই, পিডিএফ থাকলে পিডিএফ। প্রথমত আমাদের এই যে একটা মনোভাব, সবকিছু নেওয়া, যেমন এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সব রিসোর্স আপনার কাছে রাখার কোনো মানে নেই, আপনি সব রিসোর্স পড়তে পারবেন না। এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল এক্সাম, ইন্টারনেটে ঘাটলে আপনি সারা জীবন ধরে ঘাটবেন, সারা জীবন ধরে ডাউনলোডের উপরেই থাকবেন, শেষ হবে না। সো আপনাকে প্রথমেই জানতে হবে একদম মিনিমাম কয়টা বই, মিনিমাম কোন কোন বইগুলো পড়লে আপনার প্রিপারেশনটা 100% হবে। আপনি প্রিপারেশনের ব্যাপারে নিশ্চয়ই কোনো কম্প্রোমাইজ করবেন না, ইজন্ট ইট? সো 100% প্রিপারেশনের জন্য আপনার একেবারে মিনিমাম কয়টা বই পড়লেই হয়ে যায়। আপনার তো অজস্র বই পড়ার দরকার না, আপনার যে কাঙ্ক্ষিত স্কোর টার্গেট, সেই টার্গেটটা আপনি যেই কয়টা বই পড়ে পেয়ে যাবেন, আপনি তো শত শত রিসার্চ পড়ার দরকার নাই, পড়েও তো আপনি শেষ করতে পারবেন না। তো প্রথম যে ওয়াইজ ডিসিশন হবে, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে, বড় ভাই, সিনিয়র ভাই, কিংবা যারা মেন্টর আছেন তাদের সাথে কথা বলে আপনাকে বইগুলো সিলেক্ট করে নিতে হবে। আপনার বর্তমান যে কন্ডিশন, আপনি কোন অবস্থায় আছেন, অনেকে আছেন একদম র হ্যান্ডে শুরু করেছেন, অনেকে আছেন যে অলরেডি অনেক ভালো লেখাপড়া করে বর্তমানে তার কন্ডিশন অনেক ভালো। তো তার জন্য কিছু সাজেশন। আবার যে একেবারে বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, যে অনেক আগে পড়াশোনা করেছি ভাইয়া, আধার কার্ডে এগুলো একদম লাগে নাই, সো তাদের জন্য আবার একটু ডিফারেন্ট। তো মোটামুটি আমরা এই কয়টা বইয়ের কথা অলরেডি, এই বইয়ের লিস্ট আপনার সাথে দেওয়া হয়েছে, এই বইয়ের কথা বলি। তো এটা হচ্ছে একটা পেইড রিসোর্স, এটা পরে আসি, এটা প্রয়োজন নাই মোটামুটি। তো আপনারা মোটামুটি এই কটা বই অ্যাকচুয়ালি পড়বেন।
এই কটা বই আপনি প্র্যাকটিস করলে আপনার মোটামুটি হয়ে যাওয়ার কথা। এছাড়া আমাদের প্র্যাকটিস যে শিটগুলো আছে সেগুলো তো আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এবং আপনার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া বেসিসে, যে অনেকে পার্সোনাল আমাদেরকে কন্ট্যাক্ট করেন, ফোন করেন যে ভাই আমার বর্তমানে এই সিচুয়েশন, তো এই মুহূর্তে আমি এখন কোন বইটা করতে পারি। হয়তোবা আপনাকে আমরা হয়তোবা আর 2-3টা বই সাজেস্ট করতে পারি, আমি হয়তোবা আরো 1-2টা এক্সট্রা বই সাজেস্ট করতে পারবো, সেটা আপনার আরো কিছুদিন পরে আপনি কোর্স যখন মোটামুটি করে ফেলবেন তখন। সো মোরাললেস এই কটা বই আপনি যদি করেন, দিস ইজ অল ওকে ফর রাইট নাও। দেন হচ্ছে কোয়ান্ট ক্লাসে টপিক ওয়াইজ গুলো আমরা কিভাবে আগাবো, কোয়ান্ট ক্লাসগুলো আমি কিভাবে আপনাদেরকে নিব। সো অ্যারিথমেটিকের ক্লাস দিয়ে আমরা শুরু করব। প্রথমে থাকবে নাম্বার থিওরি, তারপরে এটার ভিতরে সিকোয়েন্স থাকবে, সিরিজ থাকবে, স্মার্ট নাম্বার উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্মার্ট নাম্বার জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, স্পেশালি ইন কম্পিটিটিভ এক্সাম। অনেক অঙ্ক আছে যেটা স্মার্ট নাম্বার দিয়ে 5 সেকেন্ডে করে ফেলা যায়, বাট আপনি যদি কনভেনশনাল মেথডে যান সেটা হয়তো আপনার 1 মিনিট অথবা 40 সেকেন্ড সময় লেগে যাবে। সো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, শুধু জিআরই নিয়ে বলছি না, জিআরই, জিম্যাট, এসএটি, সিএটি, তারপরে যাই বলুন না কেন, সব ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনার প্রতি সেকেন্ড হচ্ছে আপনার জন্য একটা করে মার্ক ক্যারি করে। যে আপনি যত সেকেন্ড সময় নষ্ট করছেন তার মানে আপনি ততগুলো মার্ক থেকে দূরে চলে যাচ্ছেন, কাইন্ড অফ। তো সেক্ষেত্রে আপনাকে সব ধরনের শর্টকাট, থিওরিজ অ্যান্ড অ্যাপ্রোচ সম্পর্কে জানতে হবে, স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। যত জানবেন আপনার পরীক্ষাটা আপনার তত স্কোর ভালো হবে। যেহেতু এখানে পাস মার্ক বলে কিছু নাই, তো আপনার স্কোর হাইয়েস্ট রাখাটাই হচ্ছে মূল টার্গেট। সো আপনাকে এই অ্যাপ্রোচ গুলো ডেফিনেটলি জানতেই হবে। প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্ন টাইপের কিছু কোশ্চেন থাকে জিআরই তে, কাস্টমাইজ কিছু প্যাটার্ন সিরিজ থাকে, সেগুলো আমরা কথা বলবো। ডিভিজিবল টু রুলস, এগুলো জানতে হবে আপনাকে কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে। জিআরই কোনোদিন আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে না যে ভাই এই সংখ্যাটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা অথবা 5 দিয়ে ডিভিজিবল কিনা, বাট কোনো একটা পার্টিকুলার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার হয়তোবা এই থিওরিটা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো জানতে হবে। মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টরাইজেশন, মাল্টিপল ফ্যাক্টর সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে, কারণ মোরলেস নাম্বার সিস্টেমের এবং অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে এই থিওরিটা আপনার ভালো করে জানা প্রয়োজন, আদারওয়াইজ আপনি কোশ্চেনের মধ্যে আগাতেই পারবেন না। প্রাইম ফ্যাক্টর, ইউ টু ফ্যাক্টরাইজেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট মেথড, এগুলো আমরা পড়বো। দেন হচ্ছে অ্যালজেব্রা, ফাংশন, এক্সপোনেন্টস, কোয়াড্রিক ইকুয়েশন, ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক্স। যখন আমরা বিভিন্ন রকম ফ্র্যাকশন পেয়ে থাকি, সেই ফ্র্যাকশনের মধ্যে আপনার কম্পেয়ার করতে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনইকুয়ালিটিস, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনইকুয়ালিটিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ইনইকুয়ালিটিসে ভয় পাওয়ার, মানে সরি, মানে ভুল করার খুব ভালো আহ, সম্ভাবনা থাকে, এবং অনেক বড় বড় পিটফল থাকে এখানে। সো আপনাকে এই পিটফল গুলো বুঝতে হবে, জানতে হবে। বুঝতে হবে জিআরই এবং ইটিএস আপনাকে কোন ধরনের পিটফলে ফেলতে চায়। আপনার আমার ক্লাসের মধ্যে দেখবেন যে আমি হচ্ছে প্রতিটা কোশ্চেন সলভ করার সময় আপনার ওই কোশ্চেনের পিটফল সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই, যে এই কোশ্চেনে কিন্তু এই ধরনের পিটফল থাকে। দ্যাট মিনস ওরা সবসময় যা একটা পিটফল আপনাকে ফেলার ট্রাই করবে, যেখানে আপনি প্রোন টু ডু দ্যাট, প্রোন টু ফল দ্যাট। আপনি ওখানে মানে পড়ার জন্য, আচ্ছা আপনাকে যে অপশনগুলো দেওয়া থাকে অপশনগুলো এভাবে সেট করা যে আপনি ভুল যেগুলো করতে পারেন সেই অপশনগুলো এখানে ওখানে থাকবে। তো সেই পিটফল গুলো যাতে আপনি জানেন যে জিআরই তো আমাকে এই ধরনের পিটফলে ফেলে, আই উইল বি অ্যাওয়ার অফ দ্যাট। সো আপনি যদি সেগুলো ব্যাপারে জানেন তাহলে অ্যাওয়ার থাকতে পারবেন, না জানলে তো আর অ্যাওয়ার থাকতে পারবেন না। নতুন নতুন পিটফল আসবে, আপনি তো আর নিতে পারবেন না। অ্যান্ড ফাইনাল হচ্ছে রিপিটিশন রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। রিপিটিশন রুলস গুলো জানতে হবে আমাদেরকে, তো আমি আপনাদের ক্লাসে এগুলো শিখাবো। দেন হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রির মধ্যে লাইন্স, ট্রায়াঙ্গেলস, পলিগন, অ্যাঙ্গেল, সাইড রিলেশনশিপ, ট্রিপলেট, ভেরি ইম্পর্টেন্ট থিংস। ট্রিপলেট আমরা ছোটকালে পড়ছি, বাট ট্রিপলেটের কিছু স্পেশাল থিওরিজ আছে যেগুলো জানলে আপনার অনেক ম্যাথসে আপনি অনেক হেল্প পাবেন। সিমিলার ট্রায়াঙ্গেল রুলস ছোটকালে পড়েছি। কোয়াড্রিলাটারাল, সার্কেল, ভেরিয়াস শেডেড ফিগার, শেডেড ফিগার জিআর জন্য খুব ফেভারিট একটা টপিক, শেডেড ফিগার নিয়ে অনেক কোশ্চেন আসে। মিক্স জিওমেট্রি এন্ড হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই যে টপিক গুলো জাস্ট আমি আপনাদেরকে নাম বলছি, আপনার এগুলো সবার সাথে মোটামুটি সবাই কম বেশি পরিচিত, এন্ড এগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করবো এবং পড়াশোনা করবো। এফডিপি, ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্টেজে থাকবে স্মার্ট নাম্বার অ্যান্ড ফ্র্যাকশনস। স্মার্ট নাম্বার একটু আগে কথা বলেছি। ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন টেকনিক, একটু আগে এটা বলেছি যে কম্পেয়ার এবং মেজার করার জন্য এটা খুব কাজে লাগে। রেশনাল ম্যাথমেটিক্স, রেশিওর কোশ্চেন, টেবিল মেথড, বক্স থিওরি, গ্যাপ থিওরি, জিগজ্যাগ মেথড। এই চারটা হচ্ছে স্পেশালি কিছু শর্টকাট, যেই শর্টকাট গুলো না জানলে আমি এটা মানে ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যে আপনার আসলে জিআরই এক্সাম দেওয়ার মতো আপনি ক্যাপাবিলিটি এখনো রাখেন না। বিকজ এই চারটা থিওরি নট নেসেসারিলি অনলি শর্টকাট, এটা আপনাকে অনেক অঙ্কে অনেক বিশাল ধরনের হেল্প করবে। অ্যাকচুয়ালি জিআরই যে কোশ্চেন গুলো বানায়, মানে যে এক্সামের জন্য ইটিএস, সেই কোশ্চেন গুলো হচ্ছে তাদের আর&ডি থাকে, সেখানে তারা এগুলো রিসার্চ করে কোশ্চেন গুলো বানান। এন্ড তারা জানেন যে এই কোশ্চেনের কি কি পিটফল থাকতে পারে, আই মিন স্টুডেন্টরা কোন কোন জায়গায় ভুল করে। এন্ড দেন এটাও তারা জানেন যে এই কোশ্চেনটা সর্ব মানে মিনিমাম কতটুকু সময় এটা কমপ্লিট করা যায়। সো দে নোজ অল দা মেথডস, দে নোজ অল দা শর্টকাটস। তো তারা ওইভাবে চিন্তা করেই কোশ্চেন গুলো তৈরি করেন। তো ধরুন পার্টিকুলারলি কোনো একটা কোশ্চেন করতে আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লেগে গেল, সেই
কোশ্চেনটা আপনি যদি বক্স থিওরি দিয়ে করেন অথবা টেবিল মেথড দিয়ে করেন, তাহলে হয়তো বা আপনি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারছেন। আপনার কিন্তু মোটামুটি 50% টাইম সেভ হয়ে গেল। তো জিআরই যেহেতু জানে যেটা 35 সেকেন্ডে করা যায়, তারা আপনাকে এই 35 সেকেন্ডের জন্য কোশ্চেনটা দিবে। আপনাকে ওই 1.5 মিনিট দেওয়ার জন্য কোশ্চেনটা তারা দেয় নাই। তারা মোটামুটি এভাবে টার্গেট করে 35 মিনিটস এর মধ্যে আপনি 20টা কোশ্চেন কিভাবে করতে পারবেন সেই আইডিয়া নিয়ে তারা কোশ্চেনগুলো সেট করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে সব ধরনের মোটামুটি শর্টকাট গুলো জেনে আপনার পরীক্ষার হলে যেতে হবে। তো আপনি যদি এই স্পেশালি এই 4টা থিওরি না জানেন, শর্টকাট না জানেন, তাহলে মানে ইট ইজ ভেরি আনফরচুনেট ফর ইউ যে আপনি অ্যাকচুয়ালি পরীক্ষায় যে ই করতে পারবেন না। হ্যাঁ, আপনি পরীক্ষা দিতে পারবেন, বাট আপনার হয়তো বা কাঙ্ক্ষিত যে স্কোরটা সেই স্কোরটা আপনি পাবেন না। দেন হচ্ছে ওয়ার্ড প্রবলেম, স্পিড প্রবলেম। ওয়ার্ড প্রবলেমের মধ্যে আমরা স্পিড প্রবলেম, স্পিড টাইম ডিসটেন্স যেগুলোকে বলে, কাজ ক্ষমতা শক্তি, সরি, স্পিড টাইম নিয়ে যে কোশ্চেন গুলো থাকে, আর ওয়ার্ক কন্ট্রিবিউশন প্রবলেম যেটাকে আমরা কাজ ক্ষমতা শক্তি বলে থাকি, মিক্সচার এন্ড রেশিও, ভেরি ইম্পর্টেন্ট, মাই ফেভারিট। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র কোশ্চেনের জন্য না, দ্যাট মিনস ওয়ার্ড প্রবলেমের কোশ্চেনের জন্য না, এটা সব ধরনের কোশ্চেনের জন্য আপনার ভেরি ইম্পর্টেন্ট। আপনার মিক্সচার এন্ড রেশিও প্রবলেমের কনসেপ্ট যদি খুব ভালো না থাকে, তাহলে এটা খুবই আনফরচুনেট। অ্যান্ড আমি দেখেছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মিক্সচার এন্ড রেশিও কনসেপ্ট দিয়ে অনেক অঙ্কই অনেক স্মুথলি 5-10 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। একটা রেশিও এবং একটা মিক্সচার ছোট প্রবলেমের মধ্যে, একটা রেশিওর মধ্যে অনেক ধরনের ইনফরমেশন আন্ডারলাই থাকে। তো সেটা আপনার জানতে হবে। আপনি যদি না জানতে পারেন, না জানেন, তাহলে ওই যে আপনি সেই টাইম ব্যারিয়ারের মধ্যে পড়ে যাবেন। এটা হচ্ছে টেবিল মেথড, একটু আগে বলেছি, এন্ড P100 ইজ অফ রুল। এটা আর একটা শর্টকাট মেথড। এই মেথড দিয়ে আমরা ওয়ার্ড প্রবলেম অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো সলভ করে ফেলতে পারবো, এবং আমাকে এটা জানতে হবে। এন্ড এই রুলসটা না জানলে কিছু কিছু কোশ্চেনের আনসার আপনি দেখা গেছে মোটামুটি কোশ্চেনের শেষ লেভেলে চলে আসেন, মানে সলিউশনের শেষ লেভেলে চলে আসেন, কিন্তু দেখা গেছে যে আপনার আনসারটা ভুল হয়ে যায়। ফাইনালি যে আনসারটা চাইছে জিআরই, সেই আনসারটা বের করতে যে আপনি ভুল করে ফেলেন। এটা প্রায়ই হয়, জিআরই এই কাজটা করে ওরা। ফিনালি আপনার কাছে একটা আনসার জানতে চায়, মানে কোশ্চেনটা আপনি পড়ছেন, বুঝছেন, সলিউশনও করছেন, লাস্টে এসে যে ফাইনাল কোশ্চেনটা আনসারটা জানতে চাইছে সেটা একটু অন্যরকম ভাবে যায় ওরা। এই কাজটা ওরা প্রায়ই করে। তো আপনি সেই জায়গায় এসে যদি এই শর্টকাটটা অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো আপনার আনসারটা আর ভুল হবে না। কিন্তু আপনি যদি না জানেন, আপনার আনসার ভুল হওয়ার 80% চান্সেস থাকে। সো ইউ হ্যাভ টু নো দিস রুলস অ্যান্ড শর্টকাটস। এটা হচ্ছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাট। প্রবাবিলিটি স্ট্যাটের মধ্যে আমরা প্রবাবিলিটি থিওরিজ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, রিপ্লেসমেন্ট এন্ড পিকআপ রুলস, এই সবগুলো টপিকস এবং শর্টকাট নিয়ে আমরা এগুলো বিষয়ে কথাবার্তা বলবো ইন ডিটেল। আর পারমিশন কম্বিনেশনের মধ্যে লং আর শর্ট টেকনিক্স, গ্রুপ এন্ড পজিশন বেস ক্যালকুলেশন, এটা তো আমাদের জানতেই হবে। তো মোরলেস আমি কোয়ান্টের ক্লাস যেটা, সেই কোয়ান্টের ক্লাসটা অ্যাকচুয়ালি দুভাবে ডিস্ট্রিবিউট করি। ফার্স্ট অফ অল, আপনারা প্রত্যেক টপিকের বেসিসে আপনারা একটা কিংবা দুটো থিওরি ক্লাস পাবেন। অ্যাটলিস্ট একটা কিংবা দুটো থিওরি ক্লাস পাবেন। দ্যাট মিনস হচ্ছে এই যেই কোশ্চেনগুলো আমি পড়াবো, যেই কোশ্চেনগুলো আমি সলভ করাবো, সেগুলোর আগে আপনাকে থিওরি জানতে হবে। প্রত্যেকটা থিওরি সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেল ধরে ধরে জিনিসগুলো শিখাবো এবং ডেসক্রাইব করে এগুলোর ভিতরকার যে ফ্র্যাকশনাল পার্ট গুলো, প্রত্যেকটা পজিশন কি ধরনের চেঞ্জেস আছে, এগুলো আমি দেখানোর ট্রাই করবো, মানে যতখানি আমার পক্ষে পসিবল। সো থিওরিটার উপর আমি বেশি জোর দিই, বিকজ হচ্ছে থিওরি যদি না জানেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিস, আপনাকে আমি যতই করাই, আপনাকে আমি যদি 2 মাস বসে বসে প্র্যাকটিস করাইতে থাকি, অ্যাকচুয়ালি আপনার আদতে কোনো লাভ হবে না। আপনার জানতে হবে ফাইনালি সেই থিওরিজ। আমি আপনাকে যেহেতু কোশ্চেনের অভাব নাই, সো আপনি প্র্যাকটিস করে গেলেই যে হয়ে যাবে বিষয়টা তা না। ইউ হ্যাভ টু নো দ্য থিওরিজ, ইউ হ্যাভ টু নো দ্য শর্টকাটস, ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস এন্ড স্ট্র্যাটেজিস। যদি এগুলো আপনি না জানেন, সো ইট উইল বি আনফরচুনেট। সো আপনার ডেফিনেটলি আপনার স্কোর ভালো হবে না। সো থিওরির উপর আমি খুব ভালো একটা জোর দিই। আফটার দ্যাট আমি হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাসে চলে যাই, যেখানে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করি, এবং কোশ্চেন সলভ করার সময় অনেক স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হয়, শর্টকাট নিয়ে কথাবার্তা হয়, সেগুলো দেখাই। অলরাইট। সো দিস আর দ্য অল থিংস যেগুলো আমি আপনাদেরকে ক্লাসে এবং ক্লাস দেখাবো, এবং ক্লাসের স্ট্র্যাটেজি গুলো, এগুলো নিয়ে আমরা আরো ডিটেল কথাবার্তা বলবো। এখানে আমরা একটা স্যাম্পল প্রবলেম হিসেবে আমি রেখেছি। তো এই স্যাম্পল প্রবলেমটা আমরা একটু সলিউশন করব, করে একটু দেখবো যে কিভাবে এটাকে করা যায়। বলছে কোশ্চেনটা, ইফ পি ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টিজার্স ফ্রম 1 to 30, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার প্রোডাক্ট, আই মিন গুণফল যদি হয় পি, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ফ্যাক্টোরিয়াল, আমরা বলতে পারি 30 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি যে 1 থেকে যে সংখ্যাটা থাকে ফ্যাক্টোরিয়াল, সেই সংখ্যাটা পর্যন্ত গুণফল ইনক্লুসিভ, দ্যাট মিনস হচ্ছে 1 এবং 30 দুটোই ইনক্লুসিভ। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফর কে, কে ফর উইচ 3 টু দি পাওয়ার কে ইজ আ ফ্যাক্টর অফ পি। দ্যাট মিনস বলতে যাচ্ছে যে এই যে সংখ্যাটা পি ইজ ইকুয়াল টু আমরা 30 ফ্যাক্টোরিয়াল পেলাম, এইটার জন্য কে এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত নিতে পারি, যেখানে কন্ডিশন দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার কে ইজ আ ফ্যাক্টর অফ পি। দ্যাট মিনস হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে 30 ফ্যাক্টোরিয়ালের তো অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেক অনেক ফ্যাক্টর আছে। সো এই ফ্যাক্টরের মধ্যে আমরা তার একটা পার্টিকুলার ফ্যাক্টর নিতে চাই, যেটা হচ্ছে 3 টু দি পাওয়ার কে আকারে।
এবং সেইখানে কে এর একটা ভ্যালু আমি দিতে চাই। ইট ক্যান বি কে 3 to the power 1, অথবা ইট ক্যান বি 3 to the power 12, অথবা ইট ক্যান বি 3 to the power 32, হোয়াট এভার দ্যাট ইজ, আমি জানি না, সেটা আমাকে বের করতে বলছে যে এটার ম্যাক্সিমাম কত হতে পারে কে এর এই ভ্যালুটা, যেটা বসালে এটা অবশ্যই এই 30 ফ্যাক্টোরিয়ালের একটা ফ্যাক্টরে হবে। অলরাইট, দিস ইজ দ্য কোশ্চেন। আই হোপ আপনার কোশ্চেনটা বুঝতে পারছেন। আপনারা একটু কাইন্ডলি যদি আমাকে একটু বলেন যে কোশ্চেনটা আমি বুঝাতে পারছি কিনা, কারো কোনো কোশ্চেন মানে কোশ্চেনটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। আহ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে এখানে। হ্যাঁ আপু বলেন। প্রোডাক্ট অফ দ্য ইন্টিজার ফ্রম 1 to 30, তো এখানে প্রোডাক্ট কি দুইটা ইন্টিজারের নাকি তিনটা ইন্টিজারের, এটাও তো আমরা জানি না। আপু মানে এটা বলেছে 1 to 30, দ্যাট মিনস 1 থেকে 30 পর্যন্ত, দ্যাট মিনস 1 into 2 into 3 into 4 into হ্যাঁ, 5 টু into and 30 up to হ্যাঁ, 30। ঠিক আছে, সো এই একটা বিশাল বড় একটা সংখ্যা, পি এর ভ্যালুটা হচ্ছে বিশাল বড়, সেটাকে আমি শর্ট করে 30 ফ্যাক্টোরিয়াল বলেছি। দ্যাট মিনস আমরা যদি বলি যে আচ্ছা আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 into 2 into 3 into 4 into 5। যে সংখ্যাটা আপনি ফ্যাক্টোরিয়াল বলবেন, সেই ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় এটাই যে ওই সংখ্যা এক থেকে ওই সংখ্যাটা পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল, এটাকেই আমরা ফ্যাক্টোরিয়াল বলে বলে থাকি। তো এটাকে আমি এভাবে দেখালাম। সো আই ওকে হোপ ভাই। বুঝতে পেরেছেন। ওকে, সো এটা যেহেতু একটা বিরাট বড় একটা সংখ্যা, বুঝতেই পারছেন 30 পর্যন্ত, এই যে মাঝখানে অনেকগুলো সংখ্যা, এদের গুণফল করলে অনেক বড় একটা সংখ্যা হবে। এত বড় একটা বিশাল বড় সংখ্যার মধ্যে 3 to the power k এর পাওয়ার কত হইলে সেটা একটা ফ্যাক্টর হবে, এটা আমাদের জন্য বের করা ডেফিনেটলি অনেক টাইম কনজিউমিং ব্যাপার, ইজন্ট ইট? আমরা এটা কনভেনশনাল মেথডে আমরা যদি মানে থিওরিটিক্যাল ওয়েতে করতে যাই তাহলে ডেফিনেটলি এটা আমাদের পসিবল, এটা করতে অনেক সময় লেগে যাবে। সো আমরা একটু দেখি এটা কিভাবে শর্টকাটটা করা যায়। আহা, কাটছে না কেন? সরি। এটা করার জন্য আমরা একটা স্পেশাল একটা শর্টকাট পদ্ধতি দেখি আমরা, যে যা এটা মোটামুটি আমরা 10 to 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি কিনা। ওটা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে পারেন, বাট যদি আপনি নর্মালি লিখে লিখে করতে চান, এটা করতে আপনার মিনিমাম 2-3 মিনিট সময় লেগে যাবে, বিশাল বড় একটা সংখ্যা, এখান থেকে অনেক ব্যাপার স্যাপার আছে, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মিনিট তো লাগবেই। তো লেটস সি। তো এখানে 1 থেকে 30 পর্যন্ত বলেছে, তো আমরা 1 থেকে 30 পর্যন্ত চিন্তা না করে এটাকে একটু ছোট করে চিন্তা করি, আমরা একটু দেখি যে শর্টকাটটা যে আমরা অ্যাপ্লাই করবো, যে শর্টকাট আমি আপনাদের দেখাতে চাই সেটা আমরা একটু কম করে নিয়ে দেখাই। ধরেন 1 থেকে 10 পর্যন্ত আমি বললাম, 1 to 10, দ্যাট মিনস যেটাকে আমি বলতে চাচ্ছি 10 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা যদি এই ফ্যাক্টর বলতে চাই। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নেই যে ফ্যাক্টর বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। অনেকের হয়তো ফ্যাক্টর নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে নিই। ফ্যাক্টর ইজ নান বাট, যেমন ধরুন আমি যদি বলি যে 12 এর ফ্যাক্টর কারা? 12 এর ফ্যাক্টর মানে হচ্ছে তারাই যে সকল সংখ্যা দিয়ে 12 কে ভাগ করা যায়। সো দ্যাট আমি বলতে পারি 12 কে 1 দিয়ে ভাগ করতে পারি, 12 কে আমি 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি, 5 দিয়ে পারি না, আমি 6 দিয়ে পারি। তারপরে আমি 7 দিয়ে পারি না, 8 দিয়ে পারি না, 9 দিয়ে পারি না, 10 দিয়ে পারি না, এবং 12 দিয়েও পারি। দ্যাট মিনস এই সবগুলো সংখ্যাই হচ্ছে 12 এর ফ্যাক্টোরিয়াল, সরি 12 এর ফ্যাক্টর। আমি বুঝাতে পারলাম তো? দ্যাট মিনস ফ্যাক্টর বলতে যদি ইন শর্টকাট মানে শর্টে আমি বলি, তাহলে হচ্ছে যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যা, ওই যার ফ্যাক্টর ফ্যাক্টর আমি বের করতে চাচ্ছি তাকে ভাগ করা যায়। অলরাইট, সো এই যে এখানে আমি 10 ফ্যাক্টোরিয়াল বললাম, দ্যাট মিনস 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো, দ্যাট মিনস হচ্ছে 1 into 2 into 3 into 4 into 5 6 7 8 9 and 10। এই যে সবগুলো সংখ্যা, এই সংখ্যাগুলো গুণফল, এইটাকে আমি যদি বলি যে ভাইয়া এইটার ফ্যাক্টর হচ্ছে 3 to the power k, দ্যাট মিনস হচ্ছে এই সংখ্যাটাকে, এই এত বড় একটা সংখ্যাকে আমি 3 to the power k দিয়ে ভাগ করতে পারবো। সো এখন কে এর ভ্যালুটা এখানে আমি হয়তো 1 বসাবো অথবা 2 বসাবো, যেটা আমার আমি খুঁজে বের করে দেখবো যে কত বসানো যায় সেটা। তো আমি হচ্ছে 10-এর জন্য এটা ট্রাই করি, এখানে 30 পর্যন্ত বলেছে। তো দেখুন এইখানে 3 to the power something যদি আমি বাইর করতে চাই, তাহলে এই লেখাটাকে, এই গুণফলটাকে আমি একটু সাজিয়ে লিখি। যতগুলো 3 আছে প্রত্যেকটা 3কে আমি একটু আলাদা করে ফেলি। আমি একটু থিওরিটিক্যালি আপনাকে ডিসক্রাইব করে দেখাচ্ছি, পরে আমি শর্টকাটটা দেখাবো। 1 into 2 into এখানে 3 আছে, এই 3টাকে আমি রেখে দিলাম। তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, এই 6 এর ভিতরে আবার একটা 3 আছে। সো এই 3টাকে আমি রেখে এখানে এটা হয়ে যাবে 3 into 2। সো এই 3টাকে আমি রেখে দিব, শুধুমাত্র 2টাকে আমি রেখে দিলাম। সো এখানে একটা 3 পেলাম, আর এটার ভিতরে আরেকটা 3 পেলাম। আমি গুনছি যে কয়টা 3 আছে, 7 into 8, আর এইখানে এটা কিন্তু 3 স্কোয়ার, সো এখানে আমি আরো দুইটা 3 পেলাম, আর এটা হচ্ছে 10। আফটার দ্যাট আমি এখানে পুরো যে 3 গুলো আছে সেগুলোকে লিখছি। এখানে একটা 3 ছিল, লিখলাম 3। এখানে এই 6 এর ভিতরে একটা 3 ছিল, সেটাকে লিখলাম 3। আর এই 9 এর ভিতরে আবার দুইটা 3 আছে, সো এটাকে আমি লিখলাম হচ্ছে 3 স্কোয়ার। দ্যাট মিনস এই পুরো সংখ্যার মধ্যে আমার হচ্ছে
এই 3 × 3 × 3 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 4টা 3 আছে। সো আমি যদি এই পুরো সংখ্যাটাকে আমি 3 টু দি পাওয়ার সামথিং দিয়ে 3 টু দি পাওয়ার কে দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমি বলতে পারবো যে ভাইয়া এটাকে আমি 3 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে পারি ম্যাক্সিমাম। 3 টু দি পাওয়ার 5 তো হবে না, বিকজ এখানে আমার 3 আছেই হচ্ছে 4টা, এই যে এখানে সবগুলো 3 আমি একপাশে নিয়ে রাখলাম, তাই না? সো দ্যাট মিনস এখানে এই যে কে কে এর ভ্যালুটা 3 টু দি পাওয়ার কে আমরা বলতে চাচ্ছি সেটা হতে পারে কত, 3 টু দি পাওয়ার 4। ইজ দ্যাট ক্লিয়ার? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? সবাই একটু অ্যাকনলেজ করেন যে এই পর্যন্ত ঠিক আছে। ভাইয়া, আপু, কাইন্ডলি একটু জানান যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা। আমরা বুঝেছি। অলরাইট। সো এবার দেখি এই যে এখানে 3 টু দি পাওয়ার 4 যে আসলে, এটা তো আমরা ম্যানুয়ালি করে দেখলাম। তো আমাকে এখানে বলছে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত, তাহলে এখানে আরো অনেক সংখ্যা আমাকে লিখতে হবে, এই জায়গায় লিখে লিখে আমাকে এখানে খুঁজে বের করতে হবে, হুইচ ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। আমার এত সময় নেই, তাহলে আমরা এটা শর্টকাটে কিভাবে দেখবো? লেটস সি। এই যে 3 টু দি পাওয়ার 4 পেলাম না, এই 3 টু দি পাওয়ার 4টাকে আমরা কিভাবে পেতে পারি সেটা একটু খেয়াল করেন। আমার এখানে সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত যদি হয় তাহলে সংখ্যা কয়টা? 10টা। 11। না আপু, 10টা সংখ্যা, এটা হ্যাঁ 1 10। থেকে স্টার্ট, যেহেতু যদি 0 থেকে হতো তাহলে হতো 11টা। সো 1 থেকে হ্যাঁ স্টার্ট যেহেতু 10 পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে 10টা সংখ্যা আছে। সো আমি এই জন্য কি করব, 10 কে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কেন ভাগ করছি? বিকজ আমার এখানে 3 টু দি পাওয়ার কে এই ফ্যাক্টরটা আমি বের করতে চাই। আমাকে যদি বলতো যে ভাইয়া এখানে 2 টু দি পাওয়ার কে আপনার ফ্যাক্টর হবে, তাহলে আমি এখানে 10 কে 2 দিয়ে ভাগ করতাম। যেহেতু এখানে 3 এর ফ্যাক্টর বের করতে বলছে, সো দ্যাট আমি এখানে 3 দিয়ে একে ভাগ করব। অলরাইট, অ্যাপ্রোচটা দেখাচ্ছি, পদ্ধতিটা। তো 10 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল হয় হচ্ছে 3, রিমাইন্ডার থাকে 1। আমরা রিমাইন্ডারকে নিব না, আমরা শুধুমাত্র এখানে ভাগফলটাকে রাখবো। আমরা একটু বোঝার ট্রাই করি, শুধুমাত্র ভাগফলটা রাখবো, রিমাইন্ডার আমার পার্টটা আমার দরকার নেই। ওকে, সো 3 রাখলাম। আফটার দ্যাট এই 3কে আমি আবার ওই 3 দিয়ে ভাগ করব। একটু আগে যে 10 কে 3 দিয়ে ভাগ করেছিলাম, এগেইন এই ভাগফলটাকে আমি আবার 3 দিয়ে ভাগ করব। তখন আমার ভাগফল কত আসে? 1। এবার আর রিমাইন্ডার নাই। এখন এগেইন আমি আবার এই 1 কে 3 দিয়ে ভাগ করতে যাব, কিন্তু যখন আমি দেখলাম 1 কে 3 দিয়ে ভাগ করতে গেলে এটা ফ্র্যাকশন চলে আসে, তখন আর আমার করতে হবে না, এটা আমাকে এখানে স্টপ হয়ে যাব। দ্যাট মিন্স আমি যাকে ভাগ করছি, 3 কে ভাগ করছি 3 দিয়ে, আমার ভাগফলটা যদি ওই যাকে দিয়ে ভাগ করছি তার চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আমার ভাগ করা লাগবে না। সো আমি এখানে টোটাল ভাগফল কয়টা পেলাম? 3 আর 1, টোটাল হলো কয়টা? 4টা। সো এখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই যে 10 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা আছে, এই 10 ফ্যাক্টোরিয়াল সংখ্যাকে আমি যদি 3 টু দি পাওয়ার কে এর একটা ফ্যাক্টর বানাইতে চাই, তাহলে এখানে সর্বোচ্চ কে এর পাওয়ার হতে পারে 4। সো দিস ইজ দ্য শর্টকাট। আপনার জাস্ট সংখ্যা দেখতে হবে যে কয়টা সংখ্যা আছে, সেই সংখ্যার আপনি জাস্ট যাকে দিয়ে ভাগ করতে চান তাকে দিয়ে ভাগ করবেন, এবং ভাগ করবেন, ভাগ করার পর শুধু ভাগফলটা বের করবেন। ভাগফল বের করে এগেন আবার ওটাকে ভাগ করবেন যতক্ষণ না পর্যন্ত এই ভাগফলটা ওইটার চাইতে ছোট হয়ে না যায়। দেন হচ্ছে শুধুমাত্র সবগুলো ভাগফলকে যোগ করে দেন। সো দেখেন কত সহজ পদ্ধতি এই কাজটুকু করতে। এখানে দেখতে আমি দেখতে পাচ্ছি 10টা সংখ্যা, জাস্ট আমি এই ভাগটুকু করলাম, এতটুকু অংশ ভাগ করেই আমি কিন্তু এটা আনসারটা পেয়ে গেলাম যে 3/4, যেটা আমরা ম্যানুয়ালি করে পেয়েছি। সো এইখানে আমাকে বলছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা, তাই না? সো এবার আমরা এই কোশ্চেনটাকে সলভে আসি। 1 থেকে 30 পর্যন্ত যেহেতু, তাহলে আমি 30 কে 3 দিয়ে ভাগ করব অ্যাকর্ডিং দিস অ্যাপ্রোচ। তাহলে আমার ভাগফল কত আসবে? সেই ভাগফলটা আসবে কত? 10। 10। এগেইন এই 10 কে আমি আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে আমার ভাগফল আসবে কত? সেই 3। 3 3 3, রিমাইন্ডার সব বাদ দিলে 3 থাকে। তাহলে এই 3 কে আবার এগেইন 3 দিয়ে ভাগ করতে পারবো, কারণ এটা এখনো ছোট হয়ে যায় না 3 এর চাইতে। সো 3/3 করলাম, হুইচ ইজ 1। সো আমার কিন্তু এখন এটা ছোট হয়ে গেছে, আমার আর ভাগ করতে হবে না। তাহলে আমি টোটাল কত পেলাম? 10, 3 আর এই 1, টোটাল কয়টা? 14টা। 14। সো দ্যাট আমি এখানে বলতে পারবো যে ইয়েস, 3 টু দি পাওয়ার কে মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 14। 3 টু দি পাওয়ার 14 হচ্ছে এটার ম্যাক্সিমাম একটা ফ্যাক্টর হতে পারে। অথবা এটাকে যদি অন্য সেন্সে বলি যে ভাই এই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার প্রোডাক্টের ভিতরে 3 এর পাওয়ার আছে 14টা, দ্যাট মিনস 14টা 3 আছে, বিভিন্ন সংখ্যার মধ্যে লুকায় থাকে। এই যে 6 এর ভিতরে, আবার ওইদিকে ধরেন 18-র ভিতরে, ওইদিকে ধরেন 15-র ভিতরে, এরকম প্রত্যেকটা সংখ্যার ভিতরে 3 লুকায় আছে না? 18-র ভিতরে আছে হলো 3 × 6, এবার 6-এর ভিতরে আবার 3 আছে। সো আপনি এরকম প্রত্যেকটা সংখ্যা ভেঙে 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 আপনাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে কয়টা 30 3 আছে এটার মধ্যে। সো ওইটা তো আমার এত সময় নেই। সো আমি দেখেন ছোট্ট এই শর্টকাট দিয়ে শুধুমাত্র এটাকে জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমি এটা কোশ্চেনটা আনসার করে ফেলতে পারলাম। সো দেজ আর দ্য শর্টকাটস। আপনাকে এরকম প্রতিটা বিভিন্ন রকম অঙ্কের জন্য আপনাকে বিভিন্ন রকম শর্টকাট জানতে হবে। আদারওয়াইজ আপনি যদি এটা ম্যানুয়ালি করতে যান, তাহলে এই এক অঙ্ক করতে যেয়ে আপনি মোটামুটি আপনার বুঝতেই পারছেন 3 4টা অঙ্কের সময় নষ্ট করে ফেলবেন। অলরাইট, সো যদি এই শর্টকাট জানা থাকে, এরকম বিভিন্ন অঙ্কের জন্য প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট শর্টকাট আছে, আমরা যেগুলো ক্লাসে শিখবো। আই হোপ আপনার এই কোশ্চেনটা বুঝতে পারছেন। যদি এই কোশ্চেন নিয়ে কোনো মানে এই প্রবলেমটা নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ করতে পারেন, আদারওয়াইজ আমরা পরের স্লাইডে যাবো। ওকে, সো
হোপফুলি আপনাদের কারো কোনো কোশ্চেন আপনারা এটা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ। সো পরের স্লাইডে আসি যে হোয়াট উই অফার টু ইউ। সো এতক্ষণ তো আমরা জিআরই নিয়ে কথা বললাম, তারপরে আমাদের ক্লাস নিয়ে কথা বললাম। এবার আপনাদের প্রশ্নটাতে আসি, আপনাদের সেগমেন্টটাতে আসি যে অ্যাকচুয়ালি আমরা আপনাদের জন্য কি অফার করছি। আমাদের অফারগুলো কি থাকে, আমাদের ৩ টা কোর্স মেইনলি। তো একটা হচ্ছে র‍্যাপিড জিআরই, যেটা এই মুহূর্তে আমরা অফার করছি না। র‍্যাপিড জিআরই আমাদের অন্য সময় এর আগে এটা অফার ছিল। তো আমি জাস্ট এটার ছোট করে ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এটা অফার নাই। আমরা এখনো শুধুমাত্র আমাদের রেগুলার জিআরই কোর্সটা অফার আছে। এটা হচ্ছে ১.৫ মাসের একটা কোর্স, 1.5 মান্থস, যেখানে অ্যারাউন্ড 20 ক্লাসেস পাবেন। উইকলি এটাও ৩ দিনের ক্লাস। অল ক্লাস উইল বি রেকর্ডেড, যেটা আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি যে আমাদের সব ধরনের ক্লাস রেকর্ডেড থাকবে সান টিউসডে এবং থার্সডে। এবং টাইমটা এই মুহূর্তে দেওয়া নেই, বিকজ হচ্ছে এই কোর্সটা এই মুহূর্তে আমরা অফার করছি না। ব্যাচ সাইজ সেটা আপনারা জানেন যে আমরা মোটামুটি ১২ থেকে ১৫ জন, ম্যাক্সিমাম ১৫ জন স্টুডেন্ট পার ব্যাচে, বিকজ ১৫ জন স্টুডেন্টের বেশি নিলে দেখা গেছে যে সব স্টুডেন্টদের সাথে কোলাবোরেশনটা আসলে অতটা হয় না। দেন হচ্ছে কোর্স ইনভেস্টমেন্ট। এই কোর্সটার ইনভেস্টমেন্ট হচ্ছে ২,০০০ টাকা। তো আমরা হচ্ছে এখন যে কোর্সটা অফার আছে সেটা নিয়ে কথা বলি। রেগুলার জিআরই, এটা ২ মাসের একটা কোর্স। অ্যারাউন্ড আপনি 30 ক্লাস পাবেন, 18 কোয়ান্ট, 12 ভার্বাল। মোটামুটি এই রেশিওতে ক্লাস পাবেন আপনারা। অ্যারাউন্ড 18টা এবং কোয়ান্টের মতো এবং 12টার মতো ভার্বাল ক্লাস পাবেন। উইকলি 3 ডেজ, 3 ক্লাসেস, 3 দিন 3টা ক্লাস হবে এবং সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে। সান টু থার্সডে 7:30টায় সময় আপনাদের ক্লাস শুরু। অ্যাকচুয়ালি এটা 7টা টাইম দেওয়া, বাট আমরা একটু 7:30 এটাকে এক্সটেন্ড করেছি, বিকজ হচ্ছে মাগরিবের নামাজের সময় হয় ওই সময়টাতে। তো অনেকে দেখা গেছেন যে 7:15-16 আগে জয়েন করতে পারেন না। দ্যাটস ওয়াই আমরা এটাকে 7টার জায়গায় আমরা হচ্ছে 7:30 করেছি। যদি এরকম হয় যে সময়টা মাগরিবের নামাজের টাইমটা আরো অনেক আগে চলে আসছে অথবা অনেক পরে চলে আসছে, তাহলে আমরা এটা 7টাতেই করতে পারবো। তো নেক্সট ব্যাচটা আমরা মোটামুটি 7:30তেই করবো বলে হোপফুলি আশা করছি। তো এই ব্যাচের সাইজও থাকবে 12-15 স্টুডেন্টস, আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড কোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে 4,000 টাকা। দেন হচ্ছে আমাদের আরো একটা কোর্স আছে যেটা আমি এখানে রাখিনি, সেটা সম্পর্কে আপনাদের ছোট্ট করে আমি একটু বলে দিতে চাই, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জিআরই বলে আমরা। প্রিমিয়াম ক্লাস টাইম কতক্ষণ? ভাইয়া এটা অ্যারাউন্ড 1.5 থেকে 2 আওয়ার্স। 1.5 থেকে 2 আওয়ার্স এর মতো আমরা ম্যাক্সিমাম ক্লাসটা নিব। এটা আসলে ডিপেন্ড করছে। অনেক সময় দেখা গেছে অনেক কমপ্লেক্স কিছু ইস্যু নিয়ে অথবা অনেক সময় অনেক বিষয় নিয়ে ডিসক্রাইব করতে যাই, টাইমটা অনেক বেশি লেগে যায়, তখন আমরা হয়তো 2 ঘন্টা পর্যন্ত ক্লাসটা চলে যেতে পারে। তবে ইউজুয়ালি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই ক্লাস টাইমগুলো হয়ে থাকে। ঠিক আছে, ওকে। জি ভাই, থ্যাংক ইউ। প্রিমিয়াম জিআরইতে যেই কোর্সটা থাকবে, প্রিমিয়াম জিআরইতে যে কোর্সটা, সেটাতে হচ্ছে আপনার এটা 3 মান্থের একটা কোর্স। অ্যারাউন্ড 30 ক্লাসের মতো পাবেন, সরি অ্যারাউন্ড 40 ক্লাসের মতো পাবেন। এইটারও হচ্ছে উইকলি 3 ডেজ, বাকি যা আছে সবকিছুই সেম, বাট এইটার মানে কিছু এক্সট্রা ফিচার আছে। অ্যান্ড এই ব্যাচের সাথে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, রেগুলার জিআরইতে আপনারা কিন্তু 5টা মক টেস্ট ফ্রি পাবেন, 5 মক ফ্রি। দ্যাট ইজ আফটার দ্য কোর্স কমপ্লিটেড, যখন আপনি কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনার একটা রিলেভেন্ট টাইমে আমরা আপনাদের জন্য 5টা মক টেস্ট নিব, যেগুলো হচ্ছে আমরা বলতে চাই যে ইটিএস স্ট্যান্ডার্ড। মোটামুটি ইটিএস যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে সেই স্ট্যান্ডার্ডে আমরা রাখার ট্রাই করি। অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ডটা কেউই 100% বলতে পারে না এক্সেপ্ট ইটিএস। আপনি যেখানেই যান, আপনি ক্যাপলানের দেন অথবা ম্যাগুসের দেন, যারটাই দেন না কেন, সবাই বলে যে ইটিএস স্ট্যান্ডার্ড, বাট সবাই অ্যাকচুয়ালি ইটিএস এর কাছাকাছি রাখে। ইটিএস এর স্ট্যান্ডার্ড শুধুমাত্র ইটিএসই দিতে পারবে। আমাদেরটা হয়তো বা একটু বেশি স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে, একটু কম স্ট্যান্ডার্ডও হয়ে যেতে পারে, দুটো হতে পারে। ক্যাপলানেরটাও হতে পারে সেম, ম্যাগুসেরটাও সেম হতে পারে, একটু বেশি একটু কম। তো মোটামুটি ইটিএস এর কাছাকাছি রাখা আমরা ট্রাই করি, বাকি সবাই যা করে আমরাও তাই করছি। সো 5টা মক টেস্ট আপনারা একেবারে ফ্রিতে পাবেন, যেটা আমরা দিতে পারবো। সো দ্যাট এইবার আসি হচ্ছে এখানে প্রিমিয়াম জিআরইতে অ্যাকচুয়ালি আমাদের কি থাকছে। প্রিমিয়াম জিআরইতে তো এটা হচ্ছে 3 মান্থের কোর্স, বললাম 40 ক্লাস আর 3 দিন ক্লাস থাকবে। আর এখানে আপনি মোটামুটি 8টা মক টেস্ট ফ্রি পাবেন, 8 মক টেস্ট ফ্রি। বাট এইটার এক্সেপশনাল যে ফিচারটা, যেটা আমরা প্রিমিয়াম বলে থাকি, সেটা হচ্ছে আপনার এখানে ডকুমেন্টেশনের সার্ভিসটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। ডকুমেন্টেশন, আপনারা জানেন যে গ্র্যাড ব্যাংকার ডকুমেন্টেশন সার্ভিস দিয়ে থাকে। আপনারা জানেন যে জিআরই করতে গেলে কিংবা জিআরই পড়ার পর আপনি যখন প্রফেসরদেরকে ইমেল করবেন অ্যাডমিশনের ক্ষেত্রে, আপনার এসওপি এলওআর, এসওপি এলওআর, তারপর হচ্ছে সিভি রাইটিং থেকে শুরু করে ইউনিভার্সিটি সিলেকশন, আরো অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। একটু পর আমরা এগুলো নিয়ে আরো ডিটেল কথা বলছি। তো এই যে কাজগুলো, এই কাজগুলোর ব্যাপারে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি কাজটা করি। দ্যাট মিনস হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্টুডেন্টদেরকে আমরা এই সার্ভিসটা দিই উইথ পেমেন্ট। আমাদের একটা চার্জ আছে, সেই চার্জ নিয়ে আমরা এই কাজগুলো করি। আপনার এসওপিটাকে রিভিউ করে দেওয়া, এলওআরটাকে রিভিউ করে দেওয়া, সিভি রাইটিং। এসওপি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাংলাদেশি স্টুডেন্টরা জানি না কেন সামহাও এসওপিটাকে খুব একটা নেগলেক্ট করে, বাট তারা জানে না তার এসওপির উপরে তার ফান্ড পাওয়া এবং তার ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল অনেকাংশে একটা ডিপেন্ড করছে।
মনে করে জিআরই দিলেই বোধহয় সব হয়ে যাবে, অ্যাকচুয়ালি বিষয়টা তা না। এসওপি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অন দ্যাট। সো এই এসওপিটার সুন্দরভাবে লেখা, সেই লেখাটার উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করছে, সো এটার ব্যাপারে আপনাকে খুব কনসার্ন থাকতে হবে। এন্ড উই গিভ দ্য সার্ভিস। সো রেগুলার জিআরইতে যদি আপনি কোর্স করেন তাহলে আপনারা এই সার্ভিসগুলো পাবেন, বাট সেটার জন্য আপনাকে একটা নেগলিজিবল একটা পেমেন্ট করতে হয়, ছোট একটা সার্ভিস চার্জ আছে সেটা আমরা নিয়ে থাকি। বাট প্রিমিয়াম জিআরইতে যদি আপনারা আসেন তাহলে এই সার্ভিস ডকুমেন্টেশন ফুল সার্ভিসটা আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকি। অলরাইট। সো কি ধরনের সার্ভিস এবং কত টাকা কি আসে বিষয় এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি, আমি আসছি এখানে। এরপরে ওয়াই চুজ আস এই সেকশনটাতে যাওয়ার আগে আমি আরো কিছু বলতে চাই। সেখানে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ লঞ্চ করেছি আমরা, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ, এবং আমাদের ওয়েব যে পোর্টালটা সেই দুটো পোর্টাল আমরা আপনাদের এই ব্যাচ থেকে আমরা চালু করেছি। দ্যাট মিনস আপনি আমাদের এই কোর্সে যখন এনরোলড হবেন তখন আপনাদেরকে আমরা একটা আপনারা আমাদের যে অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ আছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সেখানে আপনাদের আমরা একটা আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করব। আপনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলে আপনার ক্লাসের টাইম, ক্লাসের রুটিন, ক্লাসের নোটিফিকেশন, আপনার মক টেস্ট, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ক্লাসের ভিডিও, ক্লাসের লিঙ্ক, হোয়াটএভার দ্যাট ইজ ইউ ওয়ান্ট, হোয়াটএভার দ্যাট ইজ ইউ নিড, এভরিথিং আপনারা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এবং ক্লাসের আগে আপনারা এই অ্যাপ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন যে আজকে আপনার এই কটার সময় ক্লাস আছে, অথবা কোনো ক্লাসে যদি স্পেশাল কোনো নোটিস থাকে, নিউজ থাকে, সেগুলো আপনারা সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। ইভেন তো আপনি মক টেস্ট গুলো এখানে দিতে পারবেন, আপনার ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট সবকিছু এখান থেকে দিতে পারবেন। সিমিলারলি ওয়েবে আপনি সেই একই কাজটা করতে পারেন। আমরা একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস প্রোভাইড করবো আপনাকে, সে প্রোভাইড করলে সেখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে একই কাজ, সব ধরনের ক্লাস রেকর্ড থেকে শুরু করে ক্লাসগুলো আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে করতে পারবেন, প্লাস হচ্ছে এই ওয়েবের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। এভরিথিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড ওয়েবের একটা ফ্যাসিলিটিস হচ্ছে আমরা যখন মক টেস্ট নিব সেই মক টেস্টগুলো আমরা এনকারেজ করি যে ওয়েবের মাধ্যমেই দেন, বিকজ আপনি যেহেতু যখন ফাইনালি এক্সামটা দিবেন, যে এক্সামটা, তখন তো একটা পিসিতে বসে আপনাকে দিতে হবে। সো আপনি যখন মক টেস্ট গুলো দিবেন তখন আমাদের ওয়েবসাইট থেকে ঢুকে সেখান থেকে মক টেস্ট গুলো দিয়ে দিলেন, আপনি হচ্ছে একটা রিয়েল এক্সাম ফ্লেভারটা পেয়ে যাবেন। সো এই ফিচারটা আমরা লঞ্চ করেছি, অ্যান্ড এই ফিচারটা আই হোপ যে এটা আপনাদের স্মার্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছি অনেকদিন ধরে। সো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ব্যাচ থেকে আমরা এটা শুরু করব। সো আপনারা এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন। দেন ফাইনালি আসে হচ্ছে যে ওয়াই চুজ আস। এতক্ষণ তো অনেক কথাবার্তা বললাম, তো কেন আপনারা আমাদেরকে নিবেন? বাজারে আরো অনেক, মার্কেটে আরো অনেক প্লেয়ার আছে। সো আমরা ফার্স্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। লাইফ টাইম স্টুডেন্টশিপ বলতে বোঝাচ্ছে ভাইয়া এটা যে একটা স্টুডেন্ট যখন আমাদের কোনো একটা কোর্সে এনরোল করে, ধরেন আপনি এখন এই রেগুলার জিআরইতে এনরোল করলেন, আপনি এই কোর্সটা করলেন অথবা কোনো মাঝখানে দিয়ে কোনো বিশেষ কারণে আপনি এই কোর্স আর করতে পারলেন না, বা ফ্যামিলি অথবা অন্য কোনো ইস্যুস এর কারণে, কোনো প্রবলেম নাই, আপনি এরপরে অ্যাগেইন এই কোর্সটা আবার করতে পারবেন। আপনাকে কোনো এক্সট্রা ধরনের ফি দিতে হবে না। আপনি জাস্ট আপনার আইডিটা বলবেন আমাদেরকে, আমরা আইডিটা দিয়ে আপনাকে নতুন যে ব্যাচটা তখন কারেন্টলি রান করবে সেই ব্যাচের সাথে আপনাকে আমরা অ্যাফিলিয়েট করে দেবো। সো দিস ইজ কল লাইফ টাইম স্টুডেন্ট। আপনি একবার যদি এনরোল করেন, এরপর আপনার যতবার প্রয়োজন, অনেকে আছে যে কোর্স একবার করার পরে তার যে স্কোরটা, তার প্রিপারেশনটা মনে হচ্ছে না যে আমি এখনো স্যাটিসফাইড, আবার সে করতে চায়। রাইট নাও আমাদের একটা স্টুডেন্ট এই আপনাদের ব্যাচের সাথে আবার ইয়ে হবে, অ্যাড হবে, সে আগের ব্যাচের স্টুডেন্ট ছিল, সে চাচ্ছে। সো আমরা কিন্তু তাকে দিচ্ছি, এবং আপনার কিন্তু এটার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হচ্ছে না। সো একবার যদি করেন আপনি আমাদের এখানে, আমাদের ফ্যামিলিতে জয়েন করেন, সো ইনশাল্লাহ আপনি এটা বাকি সময় পর্যন্ত এই সার্ভিসটা পাবেন। এন্ড নট এজ দ্যাট, আমরা অ্যাকচুয়ালি জিআরই দিলেন, আমাদের এখান থেকে পড়লেন, কোর্স শেষ করলেন, তারপরে মক টেস্ট দিয়ে চলে গেলেন, ওখান থেকে আপনাদের সাথে আমাদের রিলেশনশিপটা শেষ হয়ে যায় না। আমরা আমাদের আরো 1 বছর আগে যেসব স্টুডেন্ট আমাদের এখান থেকে জিআরই করেছে, আমাদের সাথে তাদের কিন্তু এখনো কমিউনিকেশন আছে, তারা এখনো নক দেয় কোনো বিশেষ প্রয়োজনে, কোনো ধরনের হেল্প হলে। ইভেন তো ইউএসএ তে চলে যাওয়ার পরও আমরা আপনাদেরকে, স্টুডেন্টদেরকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের হেল্প করে থাকি যতটুকু আমাদের প্রয়োজন আছে। তো দেন হচ্ছে ইটি স্ট্যান্ডার্ড ফ্রি মক টেস্ট, যেটা আমরা একটু আগে একটু কথাবার্তা বললাম, যে ইটি স্ট্যান্ডার্ড আমরা ফ্রি মক টেস্ট গুলো দিচ্ছি, যেটা আপনার বাজারে হয়তো বা কিনে করতে হবে। সো এটা আপনার এই কোর্স ইনভেস্টমেন্ট পেয়ে যাবেন। আপনাদের প্রোভাইড ইউনিক রিসোর্স ফর ফ্রি। ওয়াই আই গিভ ইউনিক ওয়ার্ড হিয়ার? বিকজ ইন্টারনেটে আপনি রিসোর্সের তো অভাব নেই, অনেক রিসোর্স পাবেন। বাট ইউনিক কেন বলছে? বিকজ আমরা যে রিসোর্স গুলো তৈরি করেছি আপনাদের জন্য, কিংবা এমন কিছু রিসোর্স যেগুলো আপনি ইন্টারনেটে এখন অ্যাবসলিউট হয়ে গেছে, আপনি আর খুঁজেই পাবেন না এগুলো, এটাও অনেক আগের ছিল, বাট খুব ভালো কিছু জিনিস আমাদের যে ডাউনলোড ফ্যাক্টরি সেখানে রয়ে গেছে। তো এই ইউনিক রিসোর্স গুলো আমরা আপনাদেরকে পে করবো, আমরা আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে লেকচার শিট গুলো ফলো করি, অনেকে এই কোশ্চেনটা করেন যে ভাই আপনারা কি কোনো বুকস ফলো করেন কিনা। অ্যাকচুয়ালি আমরা পার্টিকুলারলি কোনো বুকস ফলো করি না। আমরা হচ্ছে
বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন, এক্সক্লুসিভ কোশ্চেন গুলো নিয়ে এবং কিছু কিছু জায়গায় আমরা আমাদের নিজেদের তৈরি কিছু কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে এই রিসোর্স গুলো তৈরি করি। সো একটা জিনিস মনে রাখবেন যে সব বইয়ের সবগুলো টপিক কিন্তু ভালো হয় না। যেমন আপনি যদি ম্যাথ বাইবেলের কথা চিন্তা করেন, নোভা ম্যাথ বাইবেল এই বইয়ের প্রবাবিলিটি চ্যাপ্টারটা বেশ ভালো। ওরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে কিছু ভালো কোশ্চেন সেট করেছে। আবার আপনি যদি নাম্বার সিস্টেমের কথা বলেন তাহলে হচ্ছে জিম্যাটের 700 800 কোশ্চেন গুলো হচ্ছে মানে বস অফ দ্য বসেস। তো এরকম বিভিন্ন টপিকের জন্য বিভিন্ন বই পুস্তক আছে। সো আপনি সেই বইগুলো আপনাকে জানতে হবে যে আপনি যদি এখন নাম্বার সিস্টেমের জন্য নোভা ম্যাথ ফলো করেন তাহলে তো অ্যাকচুয়ালি হবে না, কারণ ওদের ওই কোশ্চেন গুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের না। সো এরকম জানতে হবে আপনাকে, এগুলো আমরা আপনাদেরকে জানাই দিব এবং সেই জায়গা থেকে বিভিন্ন ইউনিক রিসোর্স নিয়ে আমরা নিয়ে আপনাদের জন্য লেকচার শিট গুলো করেছি, প্লাস হচ্ছে আপনাদের জন্য কিছু রিসোর্স আমরা দিয়েও দিব, আমরা কিছুদিন পরে আপনাকে অলরেডি দিয়ে দিব, কিন্তু আমি গ্রুপে বোধহয় কিছুদিন আগে এখানে মেনশন করেছি যে আমাদের কিছু রিসোর্স যারা পেইড স্টুডেন্টদের জন্য পেমেন্ট করার পর আপনাদের রিসোর্স গুলো পেয়ে যাবেন। দেন ফিনাল হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ফর প্রবলেম ডিসকাশন, আপনাদেরকে আমরা একটা সিক্রেট গ্রুপে অ্যাড করবো, যারা অলরেডি পে করেছেন, কয়েকজন পেমেন্ট করে ফেলেছেন অলরেডি, যারা জানেন যে আমাদের সার্ভিস গুলো কেমন হয়, তো তারা এই ওরিয়েন্টেশন কিংবা ফ্রি ক্লাসের জন্য ওয়েট করেন নাই, তারা আগে পেমেন্ট করেছেন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্যাট। তো তাদেরকে আমরা একটা পেইড গ্রুপ, আজকের পরে পেইড গ্রুপটা সিক্রেট গ্রুপটা আমি ক্রিয়েট করবো, সেখানে আপনাদেরকে অ্যাড করাই দেওয়া হবে। সেই গ্রুপের মধ্যে আপনারা কিন্তু প্রবলেম ডিসকাশন করতে পারবেন। দ্যাট মিনস আর কোনো প্রবলেম থাকলে যে ভাই আমি ম্যাথটা পারছি না, আপনি জাস্ট ছবিটা দিয়ে দিলেন, কেউ না কেউ এখানে এটা সলভ করবে। এন্ড ফাইনালি যদি কেউ আনসার করতে না পারে, অ্যাজ এ মেন্টর হিসেবে আমি কিংবা সাকিব ভাই তো আছি, আমরা এটা সলিউশনটা দিয়ে দিব। সো আপনারা আপনাদের পার্টিকুলার কোনো প্রবলেম, যে কোনো কিছু, যে কোনো ইনফরমেশন এখানে শেয়ার করতে পারেন, সেগুলো আপনার সলভ করে দেওয়া হবে। সো এটা হচ্ছে আপনার কমিউনিটি বেস একটা সার্ভিস। দেন হচ্ছে গেট এক্সক্লুসিভ সলিউশন ফর এক্সপার্ট, যেটা আমি বললাম যে ডিউরিং ক্লাস ইউ ক্যান পোস্ট কোশ্চেন ডিউরিং গ্রুপ অথবা ইমেল, আপনারা আমাদের ইমেলও করতে পারেন, আপনাদের কোনো বিশেষ কোনো সমস্যা, বিশেষ কোনো প্রবলেম যেটা আপনারা সলভ করতে পারছেন না, আমাদেরকে জানাবেন কিংবা ইমেল করবেন অথবা গ্রুপে দিবেন, আমরা সেটা সলিউশন করার ট্রাই করবো। অ্যান্ড আওয়ার এক্সপার্ট উইল সলভ দিস ফর ইউ। আর রেফারেল অ্যাডভান্টেজ, তো অনেকে আমাদের কাছে ডিসকাউন্টের কথা বলেন যে ভাই কোনো ডিসকাউন্ট আছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাতে আমাদের পলিসিটা খুব স্ট্রিক্ট, আমরা অ্যাকচুয়ালি কোনো ডিসকাউন্ট দিই না, বাট অলরেডি আপনারা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসটা পাচ্ছেন 4000, দিস ইজ অলরেডি 30% ডিসকাউন্টেড প্রাইস। সো তারপর আমরা আসলে আর ডিসকাউন্ট দিতে পারি না। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রেফারেল অ্যাডভান্টেজটা আমরা দিতে পারি। দ্যাট মিনস আপনার রেফারেন্সে যদি কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিট হয়, তাহলে আপনাকে একটা 10% ডিসকাউন্ট আমরা দিতে পারবো, যেটা আপনি পাবেন। আপনার রেফারেন্সে যদি আপনার কোনো ফ্রেন্ডস অথবা অন্য কেউ অ্যাড হয়, তাহলে তারা আমরা একটা 10% একটা ডিসকাউন্ট দেই আরকি। সো এইটুকুই মোটামুটি আমাদের করার প্রয়োজন। আপনারা বুঝতে পারছেন যে 4000 which is very minimum একটা প্রাইস। যে প্রাইসটা দিয়ে আমাদের অ্যাপ, ওয়েবসাইট এন্ড আদার সার্ভিস গুলো, আমাদের মেন্টর যারা আছে তাদের কস্ট এবং আমাদের যে কি বলে অ্যাডমিনিস্ট্রেশন যে কস্ট আছে সবগুলো আসলে বুঝতেই পারছেন। আমি আসলে এত ডিটেইলস বলতে যাচ্ছি না। সো এরপরে প্লিজ আমাদেরকে কেউ ডিসকাউন্টের কথা বলে কাইন্ডলি একটু লজ্জায় ফেলবেন না। বাট এই রেফারেল অ্যাডভান্সটা আপনারা কাইন্ডলি নিতে পারবেন। অলরাইট। সো পোস্ট কোর্স ফিচার, আপনারা যখন কোর্সটা হয়ে যাবে তারপরে কি পাবেন, যে ডকুমেন্টেশনের সার্ভিসের কথা আমি একটু আগে বললাম, সেটার ব্যাপারে আপনারা একটা 50%, যারা আমাদের এনরোল স্টুডেন্ট, আমাদের এখানে স্টুডেন্ট অলরেডি, তারা ওই ডকুমেন্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা তাদেরকে একটা 50% একটা ডিসকাউন্ট দিয়ে থাকি। যদি বাইরের কেউ হয়, যারা গ্র্যাড ব্যাংকের ফ্যামিলির না, তাদের কাছ থেকে আমরা ফুল পেমেন্টটা নিই। আর যারা প্রিমিয়াম জিআরইতে আবার অ্যাডমিট হবে, তাদের কাছ থেকে আমরা আবার ওই চার্জটা নিই না। সো যে কোনো রিভিউ সার্ভিসের ক্ষেত্রে আমরা 50% আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিতে পারবো। আর ওয়ান টু ওয়ান কনসালটেন্সি, এটা আমরা প্রায় সময় দিয়ে থাকি পার্সন টু পার্সন, যারা হচ্ছে যে রিয়েল জিআরই দেওয়ার জন্য একেবারে প্রিপেয়ার্ড কিংবা অন্য কোনো সমস্যা, তখন তারা পার্সোনালি আমাদের সাথে কথা বলতে পারে, স্পেশালি আমার সাথে কথা বলতে পারে, সাকিবের সাথে কথা বলতে পারেন বিষয়গুলো নিয়ে, যে আপনার হায়ার স্টাডিজ রিলেটেড এনি ধরনের কোশ্চেন অথবা অ্যাডভাইস যা কিছু প্রয়োজন, আমরা ট্রাই করি সেগুলো প্রোভাইড করার জন্য। আর ইন্টারন্যাশনাল ফিস সার্ভিস, যা ফাইনালি আপনি যখন যাওয়ার জন্য সবকিছু পেয়ে যাবেন, তারপর আপনাকে স্যার কিছু ফিস দিতে হবে, সেই ফিস দেওয়ার ব্যাপারে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। দ্যাট মিনস আমাদের মাধ্যমে আপনারা সেই ফিস গুলো পেমেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে পোস্ট কোর্স ফিচার্স, পোস্ট জিআরই সার্ভিসেস, সিভি রিভিউ, যেটা আমরা ডকুমেন্ট সার্ভিসেস হিসেবে বলছি। সিভি এটার মধ্যে কি কি থাকে, সিভি রিভিউ থাকবে, এসওপি রিভিউ আর রাইটিং সার্ভিস। এসওপিটা আপনার রিভিউ করে দিতে পারে অথবা আমরা নিজেরা লিখে দিতে পারি। প্রোফাইল ইভ্যালুয়েশন, অনেকের প্রোফাইল দেখে সেটা ইভ্যালুয়েট করতে হয়, আপনি কোন ইউনিভার্সিটিতে, কোন রিজিয়নাল ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, কারণ আপনি সব জায়গাতে অ্যাপ্লাই করলে তো আপনি ডেফিনেটলি ওখান থেকে কল পাবেন না। সো প্রোফাইল ইভ্যালুয়েট করতে হবে, সেই প্রোফাইল অনুযায়ী আপনার প্রোফাইলটাকে আবার একটু রিস্কেজুয়াল করতে হয়। অনেকের প্রোফাইলে বিভিন্ন ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, অথবা জিআরইটা তার একটু ভালো দিতে হবে, অথবা তার কোনো পাবলিকেশন বাড়াইতে হবে। এই ধরনের আমার ইভ্যালুয়েশন গুলো বলে দিই যে ভাই আপনি এভাবে যদি করেন তাহলে আপনার প্রোফাইলটা পার্টিকুলার পারফেক্ট হবে, তাহলে আপনি মোটামুটি অ্যাডমিশনের জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে পারবেন। দেন হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি সিলেক্ট করেই আপনাকে এই করতে হবে, কারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি জানেন যে কিছু টাকা পয়সা খরচ হয়। সো ইচ্ছা মতো ইউনিভার্সিটি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার টাকাগুলো নষ্ট হবে। প্রফেসর থেকে ইমেল করার ক্ষেত্রে কিছু এটিকেট আছে, কিছু এটিকেট ম্যানার করতে ব্যাপার স্যাপার আছে, কিভাবে লিখতে হয়, প্রফেসরদেরকে কিভাবে লিখলে তারা ইন্টারেস্ট ফিল করেন, হ্যাঁ সেভাবে কিছু টেকনিক আছে যেগুলো আপনাকে জানতে হবে। আপনি আপনার নিজের মন মতো গড়া, মন মানা গড়া লিখলে কিন্তু প্রফেসরকে আপনি যেটাকে বলে যে
মানে ইয়ে করে ইমপ্রেস করতে পারবে না, সো আপনাকে জানতে হবে এটা। ডকুমেন্ট সেন্ডিং সার্ভিস, আপনার ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। অ্যান্ড অনলাইন পেমেন্ট ফর, যেটা আমরা বললাম যে আপনার পেমেন্ট গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। সো এই যে সার্ভিস গুলো আছে এগুলো আসলে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি ডকুমেন্টেশন সার্ভিস যেগুলো আমরা দিয়ে থাকি, অ্যান্ড আপনারা সেটার ক্ষেত্রে 50% একটা ডিসকাউন্ট পাবেন, যেটা এখানে বলা হচ্ছে 50% অফ ফর দ্য পেইড স্টুডেন্টস। অলরাইট, দেন হচ্ছে হাউ টু জয়েন আওয়ার জিআরই অনলাইন ক্লাস। তো জিআরই যে অনলাইন ক্লাসগুলো আপনারা জয়েন করবে সেটা কিভাবে করতে পারেন? তো ফাইনাল আমরা অলরেডি যারা গুগল, আমরা আপনাদের আমাদের পোস্টের মধ্যে আপনাদের একটা গুগলের ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা অনেকেই ফিল আপ করেছেন। যদি এখানে কেউ থাকেন যারা ফিল আপ করেন নাই, ফিল আপটা করে ফেলতে পারেন, তাহলে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের সাথে থাকবে। দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন। এখানে আরো কিছু কথাবার্তা লেখা আছে, পেজে নক করবেন অর সামথিং ব্লা ব্লা। তো আমি জাস্ট ডিটেইলে বলতে কিভাবে আপনি অনলাইন ক্লাসে আমাদের কিংবা পেমেন্ট সিস্টেম, আমাদের পেমেন্ট সিস্টেমের নিয়মটা হচ্ছে যে আপনি আহ 01616587617, এইটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে আপনি হয়তো বিকাশ অথবা নগদ করতে পারেন। বিকাশ অথবা নগদ করবেন, সেন্ড মানি করবেন। সেন্ড মানি 4080 টাকা, 4080 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট একটু কাইন্ডলি রেখে দিবেন, এবং রেফারেন্সে আপনার নামটা এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। বাট এটা স্ক্রিনশটটা নিয়ে রেখে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। বোথ আর অ্যালাউড, কোনো সমস্যা না। আপনি আমাদের পেজ ইনবক্স করে দিলেই আপনাকে আমরা সেই পেইড ক্লাসে, পেইড যে গ্রুপটা আছে সেটাকে অ্যাড করে নিব। সো আজকে আমি পেইড গ্রুপটা অ্যাড মানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর যারা পেমেন্ট করেছেন তাদেরকে আমি কালকে সকালের মধ্যেই আপনার ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে পেমেন্ট পদ্ধতি। এই নাম্বারে আপনার এই নাম্বারটা লিখে দিতে পারেন, অথবা আমাদের পেজের মধ্যে এই নাম্বারটা দেওয়া আছে, আমাদের ইনবক্সে এই নাম্বারটা দেওয়া আছে, আপনার এই নাম্বারটাতে বিকাশ অথবা নগদ করতে পারেন। এটা হচ্ছে আপনার পদ্ধতি। এরপর করলেই আপনি হচ্ছে এরপরে ক্লাসের জন্য সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। তো এই ব্যাচ সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেল 6 জুলাই। তো ফার্স্ট যে ক্লাসটা আপনাদের জন্য দুটো ফ্রি ক্লাস আছে, যেটা আমি বলে দিতে ভুলে গেছিলাম। সো আগামীকাল আপনাদের একটা ফ্রি ক্লাস হবে, এন্ড পরশুদিন আপনাদের আরেকটা ফ্রি ক্লাস হবে, একটা ভার্বাল একটা কোয়ান্টের ফ্রি ক্লাস। তো অলরেডি আপনারা একটা ভার্বাল ফ্রি ক্লাস বোধহয় করে ফেলেছেন। তো আমি সাকিবের সাথে একটু কথা বল, সাকিব ভাই কি আছেন? সাকিবের সাথে ডিসকাস করে আরেকটা ভার্বাল ক্লাসকে আপনাদেরকে দেওয়া হ্যাঁ, হবে কিনা, সো ওইটা জি। বিষয়ে আমরা একটু কথাবার্তা বলে নিব। আর আগামীকাল আপনাদের একটা কোয়ান্টার ফ্রি ক্লাস, আমার ক্লাস করতে পারবেন আগামীকাল। তো এটার লিঙ্কটা আপনাদেরকে আমি অলরেডি আগামীকাল ইমেল করে দিব অথবা ইয়ে করে দিব। তো সাকিব ভাই, আপনি তো একটা ভার্বালের ফ্রি ক্লাস অলরেডি নিয়েছেন তাদেরকে, তো আরেকটা হ্যাঁ, হ্যাঁ। ভার্বাল ফ্রি ক্লাস কি নেওয়া আরেকটা পসিবল? ভার্বাল, আমার আসলে খুবই টাইট স্কেডিউল, আই এম নট শিওর, ওকে, বাট আই উইল ট্রাই যে লাইক ওকে, ইফ পসিবল, হ্যাঁ, ইফ পসিবল। সানডেতে যদি পসিবল হয় আমি হয়তো আগামীকাল রাতে হয়তো জানাতে পারি, ওকে, আমার শিডিউল যদি ফাঁকা থাকে। ওকে, সো ঠিক আছে। সো আপনারা তো অলরেডি আমাদের গ্রুপে আছেন, ওই আমাদের কমিউনিটি গ্রুপ আছেন, সেই গ্রুপের ভিতরে আপনারা ডেফিনেটলি ইয়ে পেয়ে যাবেন, নোটিস পেয়ে যাবেন যে আপনারা সানডেতে ফ্রি ক্লাসটা আরেকটা ক্লাস করতে পারবেন কিনা, হবে কিনা। আর আগামীকাল আমার কন্টেন্ট একটা ফ্রি ক্লাস দিব আপনাদেরকে, সো সেই ক্লাস আপনারা জয়েন করতে পারেন। আমরা একটা লিঙ্ক যেটা আছে ক্লাসের লিঙ্কটা আপনি আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেবো, অথবা ইমেলও পেয়ে যাবেন। অলরাইট, সো ফাইনালি লাস্ট ডেট অফ পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ পর্যন্ত আমরা পেমেন্ট নিচ্ছি, যেহেতু 10 তারিখে আমরা ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। 10 তারিখে সন্ধ্যা 7টায়, 7টায় না একটু 7:30টায়, 7:30 PM আমরা আহ 10 তারিখ থেকে ইনশাল্লাহ এই ব্যাচের ক্লাস শুরু করব। তো বিফোর দ্যাট আপনারা পেমেন্টটা যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনারা ক্লাস আপনাকে দিতে পারবো আর কি। সো এটা গেল হচ্ছে কারেন্ট ব্যাচ ইনফরমেশন। আর আমাদের কিছু আপনারা এই ওয়েব অ্যাড্রেসটা লিখে নিতে পারেন। এইখানে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস আছে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এখানে এক্সক্লুসিভ ইউনিক অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। ডাউনলোড ফ্যাক্টরিতে যে আপনারা অনেক ধরনের যে রিলেটেড অজস্র ম্যাটেরিয়ালস আছে, আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনাদের অনেক কাজে আসবে। ওকে, সো এই জায়গাতে আছে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা যারা আমাদের কমিউনিটি গ্রুপে আছেন তারা তো দেখেছেন ইউটিউব চ্যানেল গ্র্যাড বাংকার আমাদের ইউটিউব চ্যানেল আছে। সেখানে আমাদের প্রিভিয়াস ক্লাসের ডেমো ক্লাস, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস সহ আরো অনেক ধরনের ভার্বালের উপরে, কোয়ান্টের উপর অনেক ধরনের ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে। নট অনলি ক্লাস, অনেক ধরনের কোশ্চেন সলভ করে দেওয়া আছে, অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা আছে। চাইলে আপনারাও ভিডিও ইউটিউব লিংক থেকে সেগুলো একটু দেখে নিতে পারেন। ওকে, সো দিস ইজ দ্য হোল স্টোরি। আই থিঙ্ক আমাদের মোটামুটি সব শেষ। কোশ্চেন আনসার পার্টটা যেটা আমরা এখানে রেখেছি 50 মিনিটস আপনাদের জন্য এই পার্টটা। সো এই পার্টে আমি একটু আপনাদের কাছ থেকে কোশ্চেন নিতে চাই, যে আপনারা যদি কেউ কোনো কোশ্চেন করতে চান আমাদের কাছ থেকে, কোনো কিছু যদি জানা থাকেন, ভাই আপু যারা আছেন। আচ্ছা ভাইয়া, আমার ওই যে ভার্বালের ফ্রি ক্লাসটা যে কবে নেওয়া হচ্ছে এটা আমার জানা ছিল না, তো আচ্ছা, এটার রেকর্ডেড ভার্সনটা কি আমি পেতে পারি? নিশ্চয়ই আপু, নিশ্চয়ই। এই হ্যাঁ, শিওর। এটা এটা রেকর্ড ক্লাসটা আমাদের ওই ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি এটা আজকে আবার গ্রুপের মধ্যে আরেকবার দিয়ে দিব, ভার্বালের লাস্ট যে ক্লাসটা হয়েছে।
এটার ভিডিওটা আপনি ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন দো আজকে যে ওয়েডনেসডে ক্লাসটা, এটার ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে, এটার রেকর্ডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। সো পেয়ে যাবেন। আর কালকে যে কোয়ান্টের ক্লাস হবে সেটার ভিডিও রেকর্ডটাও পাবেন। দ্যাটস নট প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আহ, আর কোনো কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া, আপু? ভাইয়া থার্ড ইয়ার অথবা 7 সেমিস্টার থাকা অবস্থায় কি জিআরই পরীক্ষা দেওয়া যাবে? ভাইয়া আপনি জিআরই পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, দ্যাটস নট এ প্রবলেম। বাট আপনি হচ্ছেন ইউনিভার্সিটির মানে ইউএসএ যাওয়ার জন্য তো অ্যাপ্লাই করতে পারবেন না। বাট আপনি যেটা করতে পারেন, আপনি প্রিপারেশন নিয়ে পরীক্ষা, যদি এরকম হয় যে আপনার প্রিপারেশন মোটামুটি একটা ভালো লেভেলে চলে আসছে, আপনি এটা পরীক্ষা দিয়েও রাখতেও পারেন, পরীক্ষা দিয়ে রাখতে পারেন। এটা যেহেতু 5 ইয়ার্স পর্যন্ত ভ্যালিডিটি থাকে, তো আপনি যখন এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য, তখন আপনি স্কোরটা দিয়ে অ্যাপ্লাই করলেন, তো আপনি পরীক্ষা দিতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। জি। আর কারো কোশ্চেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আপু। আচ্ছা, ভার্বাল আর কোয়ান্টের ক্লাসগুলো কি পরপর হবে নাকি কোয়ান্ট না শেষ আপু, হওয়ার পর ভার্বাল উইকলি হবে? 2টা কোয়ান্ট ক্লাস পাবেন আর একটা ভার্বাল ক্লাস হবে। যেহেতু ভার্বাল ক্লাসের সংখ্যাটা একটু কম, তো আমরা হচ্ছে উইকলি জি। 2টা কোয়ান্ট ক্লাস নিব। আমি 2টা কোয়ান্ট ক্লাস নিব এবং সাকিব ভাই একটা ভার্বাল ক্লাস নেবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, জি সেটা হচ্ছে আপনার ওই যে এডব্লিউএ যে সেকশনটা, সেটার মধ্যে বলেছিলেন যে একটা পার্ট হতে পারে এক্সপেরিমেন্টাল। এখন এক্সপেরিমেন্টাল অ্যাজ ইন কি ওটার কি মার্কস কাউন্ট করা হবে না না, নাকি? এডব্লিউ তে না, এডাব্লিউ এটা তে না। আসলে ওটা এটা ভার্বালে 3টা ভার্বাল আচ্ছা, 2টা কোয়ান্ট, অথবা 3টা কোয়ান্ট 2টা ভার্বাল। তো যেটা অড নাম্বার থাকবে সেক্ষেত্রে একটা থাকবে এক্সপেরিমেন্টাল। তো এটা যে কোনো পজিশনে হইতে পারে, লাইক লাইক ফার্স্ট যে ভার্বালটা সেটা হতে পারে, মাঝখানে ভার্বালটা অথবা লাস্টের ভার্বালটা এক্সপেরিমেন্টাল হতে পারে। এক্সপেরিমেন্টাল যেটাই হবে এটা কিন্তু আমাদেরকে বলা দেয়া থাকবে না। So আমাদেরকে এটা একটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে আমাকে 5টা সেকশনের আনসার করতে হবে, যে কোনো ভাবে আসতে পারে, আইদার ভার্বাল দিয়ে অথবা কোয়ান্ট দিয়ে। মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে এক্সপেরিমেন্টালটার কি কোনো মার্কস দেওয়া হবে না পরে, নাকি ওটা জাস্ট না, এমনি এক্সপেরিমেন্টের মাধ্যমে এখানে এখানে একটা একটা ব্যাপার আছে, সেটাকে বলা হচ্ছে মানে একটা একটা প্রসেস আছে যেটা ইটিএস ফলো করে। এটা হচ্ছে সেকশন অ্যাডাপটিভনেস। সেকশন অ্যাডাপ্টিভ, তো রাইট। সেকশন অ্যাডাপটিভনেস ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে একটা সেকশন দিবে, ওই সেকশনটার উপর বেস করে আপনি ওখানে যা স্কোর পাবেন ওইটার উপর বেস করে পরবর্তী সেকশনটা তারা আপনাকে দিবে। লাইক আপনি হয়তো একটা মিডিয়াম রেঞ্জের একটা সেকশন আপনাকে দিল, যেখানে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম হচ্ছে মিডিয়াম রেঞ্জের। ওকে, তো আপনি এখানের মধ্যে খুব আচ্ছা ভালো করলেন না, ধরেন আপনি খারাপ করলেন, ওদের তো একটা হিসাব আছে, মানে ওরা কেন জানে, ওরা এত বছর ধরে পরীক্ষা দিচ্ছে, ওরা জানেন যে একটা মিডিয়াম রেঞ্জের একটা প্যাসেজ, মানে ওরা যখন তৈরি করে ওরা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে তৈরি করে যে কোনটা কোন ধরনের প্যাসেজ তারা তৈরি করবে। তো তাদের ওই বিভিন্ন ডেটার উপর ভিত্তি করে ওরা জানে যে এই মিডিয়াম রেঞ্জের প্যাসেজ বা এই সেকশনে কিরকম আনসার আসতে পারে অন অ্যান এভারেজ। ইভেন কান্ট্রি ওয়াইজ তাদেরকে ভাগ করে, তারা মানে ওদের ডেটা অ্যানালাইসিস করা আছে যে বাংলাদেশ, ইন্ডিয়া এই রিজিয়নে মিডিয়াম প্যাসেজ বা মিডিয়াম সেকশনটা কিরকম রেঞ্জের আসতে পারে। তার থেকে যদি কম হয় তখন তারা হচ্ছে পরবর্তী সেকশনটা আপনাকে একটু ইজি দেবে, যে অ্যাডাপটিভনেস থাকবে এখানে মধ্যে সেকশন টু সেকশন। সো আচ্ছা মোট কথা আচ্ছা, হচ্ছে থ্যাংক আপু যে আপনি ভার্বালও যদি 3টা সেকশন পান, তাহলে ভার্বালের যে কোনো একটা সেকশন আপনার ইয়ে হতে পারে। আর যদি আপনি কোয়ান্টের 3টা সেকশন পান, তাহলে কোয়ান্টের যে কোনো একটা আপনার কি বলে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টাল হতে পারে। তো ওই কোশ্চেনের মার্কটা আসলে কাউন্ট হয় না, তবে এক্সপেরিমেন্টাল কোশ্চেনের ধরেন একটা সেকশন খুব হার্ড হইলো এবং সামহাউ ওই সেকশনটাই আপনার এক্সপেরিমেন্টাল হইলো, তো এখানে এটা আসলে অ্যাকচুয়ালি ইটিএস খুব ভালো জানে। অ্যাকচুয়ালি আমরা যা আইডিয়া করছি এটা মোটামুটি আমাদের আইডিয়া থেকে বলছে আর কি। তো দেখা গেছে যে ওইখানে যদি আপনি ভালো একটা স্কোর পান, ধরো অনেকগুলো ভালো কঠিন কঠিন কোশ্চেন আপনি আনসার করেছেন, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় একটা পার্শিয়াল মার্ক আপনাকে দেওয়া হয়। বাট এটা আপনি কেন পাইছেন, ধরেন আপনি 20টা কোশ্চেন কারেক্ট আনসার করছেন, তো আপনার এটার জন্য 20 পাওয়ার কথা, বাট দেখা গেছে সামহাও আপনি আপনার যে স্কোরটা আসবে সেই স্কোরে দেখলেন যে আপনাকে ওইখানে 22 দেওয়া হয়েছে। তো এই 22 2 মার্কস কোথেকে আসলে এটা আপনি বুঝবেন না, তখন এটা আমরা আইডিয়া করি যে এই 2 মার্কটা হচ্ছে যে আমি কঠিন কঠিন অনেকগুলো কোশ্চেন আনসার করছিলাম, হয়তোবা সেটা এক্সপেরিমেন্টাল সেকশনের মধ্যে ছিল, যার কারণে আমি এখানে এক্সট্রা 2টা মার্কস পেয়েছি। এটা ইট ক্যান বি হ্যাপেন। তো ওইটা নিয়ে আসলে এত ডিপ থিঙ্কিং এর দরকার নাই। ওকে, এক্সপেরিমেন্টাল সেকশন আসবে, আচ্ছা আপনি জাস্ট আপনার বেস্টটা দিবেন ওইখানে, এরপরে আপনি যা স্কোর করছেন, কারেক্টলি আনসার করছেন, সেটা তো মার্ক পাবেনই। আর যদি লাক ফেভার করে এবং ওদের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনি এখানে আরো কিছু মার্কস পেয়ে যান, তাহলে লাকিলি আপনি হয়তো আর 1 2টা মার্কস পেয়ে যাবেন।
তো ওইটা ওইটা আসলে আমাদের লাকের উপর ডিপেন্ড করছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েল, সো আর কোনো কোশ্চেন ভাইয়া? অলরাইট, সো আই হোপ যে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। তো তাহলে আজকে সেশনটা আমরা এখানে শেষ করবো। সো ইট ওয়াজ নাইস মিটিং উইথ ইউ, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আপনারা আশা করছি আমাদের ফ্যামিলিতে জয়েন করবেন। তো অলরেডি পেমেন্ট পলিসি এবং সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে। আর যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে হয়তো বা মনে পড়ছে না, পরবর্তীকালে মনে পড়ছে, আপনারা ফোন করতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে আস্ক করতে পারেন। আমরা কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। আর বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা পেজ এবং আমাদের যে গ্রুপ আছে সেখান থেকে পেয়ে যাবেন। সো তাহলে আজকে এই পর্যন্তই থাকছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।